সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1525তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগুরি চট্টগ্রামের ভাই মোহাম্মদ ইকবাল হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ঈদের নিজের মেয়েকে কক্সবাজার ঘুরতে নিয়ে বিক্রি করে বাবা। এবং এই বাবা কোনো সৎ বাবা নয়, এই বাবা এই মেয়ের আপন বাবা। আপন বাবা কেনই বা কক্সবাজার এই ঈদে মেয়েকে ঘুরতে নিয়ে বিক্রি করে দিলেন, তা শুনলে রীতিমতো আপনার কলিজা ছিঁড়ে যাবে। শুধু কলিজা ছিঁড়ে যাওয়ার মতোই নয়, এই গল্পের মাঝে এক কঠিন শিক্ষাও রয়েছে। আমরা মানুষরা কতটা নিচু জাতের হতে পারি, সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ, এই গল্প শুনলে হয়তো এই কথাটা আপনি আর বিশ্বাসই করবেন না। কলিজা কাঁপানো এই ইকবালের জীবনের করুণ বাস্তব গল্পটা আমি আশা করব আপনারা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই ইকবাল হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা ভাই আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরেরই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। চট্টগ্রাম শহরে আমার বাবা রয়েছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে আমাদের 4 তলা বিশিষ্ট একটা বাড়ি, যে বাড়িতে আমরা থাকি এবং ভাড়াও দেই। ছোটবেলা থেকে আমার জীবনটা বড় সুখে শান্তিতে আর আদর ভালোবাসায় কাটে। দাদার একমাত্র সন্তান ছিলেন আমার বাবা, যার জন্য চট্টগ্রাম শহরে আমার দাদার অগাধ সয় সম্পত্তি সব কিছুর মালিক হয় আমার বাবা। গাড়ির গ্যারেজ, মুদি দোকান থেকে শুরু করে মাছের আড়ত, এরকম অনেকগুলো ছোটোখাটো ব্যবসা রয়েছে আমার বাবার। আমি ছোটোবেলা থেকেই বাবার ওই টাকা পয়সা এমনভাবেই পাই, আমি আমার শিক্ষা জীবনটা পুরোপুরিভাবে নষ্ট করে ফেলি। আমার দাদা দাদি আর বাবার বড় সন্তান হওয়ার কারণেই এলাকার বা আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকে আমাকে অনেক বেশি ভালোবাসত, যাদের এরকম বেপরোয়া ভালোবাসায় আমি ভুলে যাই আমার শিক্ষা জীবনের কথা। আমার বাবা আমাকে খুব কষ্ট করে প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে হাই স্কুলে পাঠায়, কিন্তু হাই স্কুলে পাঠানোর পরে আমি সেখানে পড়াশোনা করি না এবং একটা সময় আমার আব্বা রেগে মেগে আমাকে পড়াশোনা বন্ধ করিয়ে কাজে লাগিয়ে দেয়। কিন্তু আমার দাদা আমাকে অনেক বেশি ভালোবাসতেন, যার জন্য দাদা আমাকে কাজ করতে দেয়নি। দাদা আমাকে দাদার সাথে রেখেছেন। বিশেষ করে আমি সত্যি কথা বলতে গেলে আমার দাদার জন্যে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং আমাকে আজ অবধি পর্যন্ত কেউ দেখলে বলবে না যে আমি অশিক্ষিত। আমার সঙ্গে যেই কথা বলবে, যেই আমার সামনে আসবে, আমার সঙ্গে কথা বলবে, সে জানবে যে সে বুঝবে আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছি। আমাকে দেখলে বোঝাই যায় না যে আমি অন্তত ক্লাস 5 পাস করেছি। আমার হাতের লেখা দেখলে আপনি হাসবেন, ছোট বাচ্চাদের মতো আমার হাতের লেখা। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে পার হতে থাকে। ছোটোবেলা থেকে আমি নেশার সঙ্গে জড়িয়ে পড়ি। আমার বয়স যখন প্রায় 16 থেকে 17 বছর, সেই মুহূর্ত থেকে আমি সিগারেট খেতাম এবং সিগারেট আমার খুব পছন্দের একটা জিনিস ছিল। আমি যে সিগারেট খাইতাম এটা আমার বাবা, দাদা এবং সবাই জানতো। সবাই আমাকে নিষেধ করতো, বারণ করতো, কিন্তু আমি কারো বারণ নিষেধ কোনো কিছুই মানতাম না। এলাকার যত উশৃঙ্খল ছেলেফেলে আছে সবার সঙ্গে উঠা বসা, সিগারেট খাওয়া, উশৃঙ্খল জীবনযাপনে আমি কঠিনভাবে মেতে পড়ি। এরকম করতে করতে আমার একেবারে ছোট যে বোন আছে, আমার ছোট বোনের একদিন জন্মদিন। তো ইতিমধ্যে দেখা গেল কি আমার বাবা হঠাৎ করে কয়েকদিন ধরে অসুস্থ ছিল। অসুস্থ থাকার কারণে আমাদের যে মাছের আড়ত আছে, আমার বাবা ওই আড়তে যাইতে পারে নাই। তো ওই সময় ওই মাছের আড়তের দায়িত্ব আমাদের একজন কর্মী আছেন, আমার হচ্ছে সিরাজ কাকা, ওই সিরাজ কাকারে দেয়। তো সিরাজ কাকা অনেক দিন ধরে অনেক বেশি পরিশ্রম করে ওই মাছের আড়ত নিয়ে। আমার আব্বা তো অসুস্থ ছিলেন, আব্বা আড়তে যাইতে পারে নাই। তো আমার একেবারে ছোট যে বোনটা আছে, আমার ছোট বোনের জন্মদিন। তা আমরা সবসময় আমার একেবারে ছোট যে বোনটা আছে ওরে আমরা সবাই আদর করি, অনেক বেশি আদর করি, যার কারণে ওর জন্মদিনটা আমরা খুব কঠিনভাবে অনেক বেশি আনন্দ ফুর্তি করে ওর জন্মদিনে বরাবরের মতো প্রতি বছরে আমরা আনন্দ করি। তো এই বছরও আমার বোনের জন্মদিনটা আমরা খুব কঠিনভাবে পালন করব। সেই হিসাবে আমার আব্বা তখন বলল কি যে আমাদের বাড়িতে তো আসলে ওই আরেকটা কাজের মহিলাও ছিল, একটা না 2টা কাজের মহিলা ছিল। তো আমাদের একটা কাজের মহিলা আত্মহত্যা করে মারা যায়, কী কারণে মারা যায় সেটা জানি না, এবং আরেকটা মহিলা আমার বোনের জন্মদিনের কিছুদিন আগে হঠাৎ করে আমাদের বাসা থেকে চলে যায়।
তো দুটো কাজের মহিলা হঠাৎ করে চলে যায়, কেন চলে যায় এটা আসলে আমি বুঝতে পারিনি। তো ওই সময় ঘরের মধ্যে কাজ করার মতো কোনো মানুষ নাই, যেহেতু আমার বোনের জন্মদিন এবং বিভিন্ন জায়গা থেকে মেহমানরা আসবে, ওদের খাওয়া দাওয়া থাকা মানে খুবই একটা একটা ইয়ে না, কী করবে, মানুষ তো নাই। আমার আম্মা তখন খুব টেনশনে পড়ে গেছে, কি করা যায়। এবং ওই মুহূর্তে আমার আব্বা তখন বলে, একটা কাজ কর, ওই সিরাজ রে বল তার বউরে আর তো 2টা মেয়ে আছে, এরা যদি সবাই আসে তাহলে মোটামুটি এখানে কাজ করতে পারবে, আমার খুব একটা সমস্যা হবে না, এ কথা বলতেছে। তো সিরাজ কাকারা তো আমি মানে চিনি, ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো। তা আমি কী করলাম, আরও দেখেছি, আরও দেখিয়া বললাম যে কাকা এমন এমন ঘটনা, আমার আব্বা বলছে যে এত তারিখে আমার ছোটো বোনের জন্মদিন, আপনি সব আপনার পরিবারের সবার দাওয়াত, এবং একটু সকাল সকাল আসতে হবে। মা বলছে যে মানে আমাদের বাড়িতে একটু কাজ আছে, মানে বাসায় একটু কাজ আছে। এইটা বলার পরেই তখন উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি মানে পাঠাই দিব, মানে তোমার ইয়েরে আমার ওয়াইফকে, আমার মেয়েদেরকে পাঠাই দিব, তারা যাবে। তো উনি এরকম করে বললো, তো আমিও বরাবর মতো ঠিক আছে আসবে। এখন যেদিন আমার বোনের অনুষ্ঠান, ওই দিন সকালবেলা ওই সিরাজ কাকা এবং তার 2 মেয়ে আর তার বউ আমাদের বাসায় আসছে। তো বাসায় আসার পরে তারা কাজ টাজ করতেছে, আমি তো আমার মতো করে ঘুরতেছি ফুরতেছি। এমন করতে করতে হঠাৎ করে আমাদের বাসার মধ্যে এক পরীর মতো মেয়ের দেখা আমি পেলাম, খুবই সুন্দর। তো আমি চিন্তা করতেছি, আমাদের যে আত্মীয় স্বজনরা, তারা তো এখন আসার সময় হয়নি, তারা তো আসবে আরও পরে। তাই হঠাৎ করে এইটা কে, মানে মানে আমাদের বাসায় আসছে, একটু অবাকই হয়ে গেলাম দেখে। প্রথমত মায়েরে জিজ্ঞেস করলাম যে মা, এই মেয়ে কে, এবং আমাদের বাসায় আসছে আমি তো চিনি না। পরে মা বলে, এটা হচ্ছে ওই যে তোর সিরাজ কাকা আসছে না, ওনার বড় মেয়ে। ওই কিন্তু কোনো কাজ টাজ করতেছে না, মানে বাসার মধ্যে হাঁটাচালি করতেছে। ওর মা আর ওর ছোটো বোন মনে হয় কাজ টাজ করে, ও কিন্তু করতেছে না। তো আমার কোনোভাবেই মনে হয় না যেটা সিরাজ কাকার মেয়ে। তার কারণ হচ্ছে সিরাজ কাকা হচ্ছে একেবারে ব্ল্যাক ডায়মন্ড, মানে একেবারে বলতে গেলে খুবই কালো এবং খাটো, ওনার চেহারা খুব বেশি একটা সুন্দর না। কিন্তু এই যে মেয়েটাকে দেখলাম, এই মেয়েটা যথেষ্ট লম্বা, সুন্দর এবং দেখার মতো একটা মেয়ে, খুবই ফর্সা। তাই আমি চিন্তা করতেছি যে এইটা সিরাজ কাকার মেয়ে, তা তো কোনোভাবেই হতে পারে না, মানে আমি বিশ্বাস করতে পারতেছি না। তো যাই হোক, দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে গেল, তখন সিরাজ কাকা আবারও আসছে ঘুরে ফিরে। আসার পরে আমি তখন সিরাজ কাকারে বললাম যে কাকা, এই যে আমাদের বাসায় আসছে, মেয়েটার নাম ছিল হচ্ছে পাপড়ি। তাই আমি বললাম, আমাদের বাসায় যে আসছে পাপড়ি নামের একটা মেয়ে, এটা নাকি আপনার মেয়ে? উনি বলল, হ বাজান, এটা আমার বড় মেয়ে। তাই আমি বললাম, এটা আপনার বড় মেয়ে? এটা আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না, কারণ প্রথমত আপনার চেহারার সঙ্গে কোনো মিল নাই, এবং দ্বিতীয়ত এই মেয়ের দেখলে মনে হয় সে খুব রাজকীয় বংশের মেয়ে। তো উনি হেসে হেসে বলে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার এই মেয়েটাকে আমি খুব আদর যত্ন করে বড় করছি, আর আমার এই মেয়েটা ছোটোবেলা থেকেই দেখতে এরকম। ছোটোবেলা দেখতে ওর চেহারাটি আর অনেক সুন্দর ছিল। এবং এই যে তোমাদের বাসায় আসছে, তখনও কিন্তু ও কোনো কাজ টাজ করে না, দেখছো? ওরে আমরা বাসায় কোনো কাজ করাই না, ও বাসায়ও একইভাবে থাকে। এবং আল্লাহ তাআলা আমার মেয়েটার অনেক সুন্দর বানাইছে। আমি এই মেয়েকে দেখার পরে মানে এক দেখায় এই মেয়ের প্রতি পুরো আকৃষ্ট হয়ে গেছি, কারণ এত সুন্দর দেখার মতো এক মেয়ে, মানে আমি কেন, যে কেউ দেখলে হচ্ছে মানে পাগল হয়ে যাবে। আর আমি কোনোভাবেই মনে হয় বুঝাইতে পারতেছি না, মানে বারবার মেয়েটার সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি। তো বাসায় যেহেতু অনেক মেহমান, মানে অনেক অনুষ্ঠান, তো তখন তো আসলে কথা বলার খুব একটা সুযোগ হয় না, আর আমিও নিজেও কাজকাম নিয়ে অনেকটা ব্যস্ত। তো রাত 12টা বাজে আমার বোনের কেক কাটা হলো, এবং সারা রাত ভর আমরা বাসায় মিউজিক বাজাইছি। এবং এই মেয়ে যে শুধু দেখতে সুন্দর তাও নয়, তার মাঝে আর একটা ভালো গুণও ছিল, মেয়েটা খুব ভালো নাচতে পারতো। মানে আমার বোনের জন্মদিন অনুষ্ঠানে স্পিকারের সাথে এত সুন্দর নৃত্য করে, যা বড় বড় নৃত্যকারদেরকেও ফিল করাই দিবে, এত ভালোভাবে নাচছে, এবং আমার খুব ভালো লাগছে। যাই হোক, যথারীতি এরপরে মানে অনুষ্ঠান শেষ হয়ে গেলো রাত 3টার দিকে। আমাদের গাড়িতে আমাদের ড্রাইভার তখন মেয়েকে আর মেয়ের বাবা মা মানে সবাইকে তখন বাসায় নামাই দিয়ে আসছে। যদিও থাকতে বলছিলাম, কিন্তু এরা থাকে নাই, চলে গেছে। এরপরে যখন নামাই দিয়ে আসছে, আসার পরের দিন আমি তখন আরও দেখেছি। তো এরপরের দিন সিরাজ কাকা আর আসে নাই, কারণ সারা রাত তো উনি আমাদের বাড়িতেই ছিল, ঘুমাইতে পারে না, পরের দিন আসে নাই। এর পরের দিনে সিরাজ কাকা আরদে আসছে। আরদে আসার পরে আমি তখন ওনারে খুব সুন্দর করে কথা বলতেছি ওনার সঙ্গে, না আগ থেকেই সম্পর্ক ভালো, বাট এখন সম্পর্কটা মনে হয় আরও বেশি ক্লোজ করে ফেলছে, কারণ ওনার মেয়ের দেখে আমার খুব ভালো লাগছে, আমার অনেক মনে ধরে গেছে। এবং এক কথায় বলতে গেলে এই মেয়ের যে কেউ দেখবে সেই পছন্দ করে ফেলবে। তা আমি তখন শেষ কাকার সাথে কথা বলতেছি যে আপনার মেয়ে এত সুন্দর, এবং ওরে বিয়ের সাথে দিবেন না, বিয়ের বিষয় নিয়ে কথা বলি। উনি বলে, ভালো ভালো প্রস্তাব আছে, অনেক বড় লোকের ভালো ভালো প্রস্তাব আছে, কিন্তু আপাতত আমি মেয়েকে বিয়ে দিচ্ছি না। এবং মেয়েটা আমার ঘরে থাকলে মনে হয় কি যে আমার ঘরে একটা গোলাপ ফুল ফুটে আছে, আমার এই ঘরের গোলাপটাকে ছিঁড়ে অন্য কারো ঘরে দিয়ে দিব, এটা আমার ভালো লাগে না, এই জন্য আমি বিয়ে দিচ্ছি না আপাতত। এই করে আস্তে আস্তে সিরাজ কাকার সাথে আমার উঠা বসা, মাছের আড়তে যাওয়া, কথাবার্তা বলা, এবং এরকম করতে করতে আমি ওনারা সবসময় বলতাম যে কাকা আপনার বাড়িতে একদিন দাওয়াত দিতে পারেন, একটু দাওয়াত দিলে কি হয়, একটু দাওয়াত দেন না, আপনার বাড়িতে চাই।
মানে আপনার বাসায় যাই এগুলো বলে। তো এরকম করতে করতে একদিন উনি আমার দাওয়াত দিচ্ছে শুক্রবারে, মানে বৃহস্পতিবারে বলছে যে ইকবাল ভাই, ইকবাল তুমি কালকে এই আমাদের ইয়াতে যাও, আমাদের বাসায় যাও, আমাদের বাসায় তোমার দাওয়াত দুপুরবেলা। তো উনি দাওয়াত দেওয়া নিজেই বলতেছে আমি জানি তুমি যাইবা না, কারণ তোমাদেরকে আর এত সময় আছে। আমি বললাম কাকা আমি সত্যিই যাব। পরে উনি বলে যাবা তুমি? আমি বললাম হ্যাঁ আমি যাব। এই কথাবার্তা বলে দেন এরপরেই হলো কি শুক্রবার একদম সকাল সকালে আমি ঘুম থেকে উঠে শেপ টেপ করে খুব ভালোভাবে নিজেকে ফিটফাট করে নিলাম। এরপর ওনার বাসায় গেছি এবং বাসায় যাওয়ার পরে ওনার ওই চাঁদমুখ মেয়েটাকে দেখতে পেলাম। ও খুব মানে ওই দিন একটু বেশি সাজুগুজু করছে, বাসায় যেহেতু আমি আসবো নাকি আমি জানি না, মোটামুটি অনেকটা সাজছে, খুব সুন্দর লাগতেছে। এবং দেখে যেটা মনে হচ্ছে যে মনে হয় যেন ও মানে ইচ্ছে করে মানে সাজুগুজু করে বসে আছে। কাছে গেলাম, কথা বললাম এবং বাসায় অনেক রান্নাবান্না হয়েছে। যাই হোক সবশেষ আমি খাবার খেতে বসলাম এবং যখন খাবার খাইতে বসলাম মানে এত পরিমাণের খাবার স্বাদ হয়েছে যা বলার মতো না। তো আমি তখন ওই ওনার ওয়াইফকে, সিরাজ কাকার ওয়াইফকে জিজ্ঞেস করতেছি যে কাকি রান্নাবান্না করছে কে? বলে রান্না তো পাপড়ি করছে। আমি বললাম ও যে এত ভালো রান্না করতে পারে, তা আমাদের বাসায় গেল ওই দিন রান্নাবান্না করলো না? ও রান্নার হাত যে এত ভালো, তাহলে তো ওই দিন আমাদের বাসায় রান্নাবান্না করতাম, আমার বোনের জন্মদিনে আমরা সবাই মজা করে খাইতে পারতাম, ওর হাতে রান্না তো খুব সুস্বাদু। পরে বলে বাজান রে ও তো আসলে সবসময় রাঁধে না, এবং আজকে তুমি আসবা আমি একটু অনুরোধ করে বলছিলাম তুই রান্নাবান্না কর, এই জন্যই রান্নাবান্না করছিল। ও আবার এমনিতে রান্নাবান্না খুব একটা পছন্দ করেও না বা করেও না, তো ও আবার রান্না করলে রান্নার স্বাদ হয়। তো আমি তখন বললাম যে তাহলে কিন্তু কাকি আমি মাঝে মাঝে চলে আসবো ওর হাতে রান্না খাওয়ার জন্য। তো উনি হাইসা বলতেছে যে ঠিক আছে বাবা আইসো, কারণ ওদের সাথে আমাদের পার্থক্য অনেক। কারণ এরা হিসাব করতে গেলে ওর বাবা আমাদের এখানে কাজ করে, অল্প কয়েক টাকা মাসিক বেতন পায় এবং ওরা মূলত একটা বস্তি এরিয়াতে থাকে। তো সেই হিসাবে আসলে আমি যেহেতু তাদের বাসায় যাব, আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করবে, এটাই স্বাভাবিক। তো এরপর আমারে বলে যে ঠিক আছে তুমি আসো। মানে মাঝে মাঝে ওনাদের বাসায় যেতাম, ওই বাসায় যেতাম, রান্নাবান্না করতো, আমি খাইতাম, মানে খুব ভালোভাবেই তখন আমার সময়গুলো কাটতেছিল, দিন রাতগুলো কাটতেছিল। এরকম করতে করতে মেয়েটাকে তখন আমার প্রচণ্ড রকমের মনে ধরে যায়। এখন এই মেয়েকে প্রেমের প্রস্তাব দিব কেমন করে এটা চিন্তা করতেছি, এবং প্রস্তাব দিলে আদৌ রাজি হবে কিনা সেটাও তো বুঝতেছি না। পরে ওর যে ছোটো বোন আছে, ওই ছোটো বোনের মাধ্যমে আমি তখন ওরে এই প্রথম প্রেমপত্র লিখি। যদিও তখন মোবাইল ছিল অ্যাভেলেবেল, কিন্তু ওই ঘরে কোনো মোবাইল ছিল না, ওদের মোবাইল ছিল সিরাজ কাকার হাতে, ওনার হাতে মোবাইল ছিল কিন্তু ঘরে কোনো মোবাইল নেই। কিন্তু মোবাইল ওই যে বাটন সিস্টেম ফোনগুলো, তখনও অ্যান্ড্রয়েড ফোনগুলো ওভাবে অ্যাভেলেবেল হয়নি। অবশ্যই ক্যামেরা হলো ফোন আছে, বাট বাটন এবং ক্যামেরা এরকম ফোন আছে। এখন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে স্ক্রিন টাচ, ওরকম ফোন ছিল না। তো এবার আমি কী করলাম, ওর ছোটো বোনের মাধ্যমে ওরে প্রেমের পত্র লিখলাম, মানে প্রেমপত্র লিখলাম যে আমার পছন্দ, ওর সঙ্গে সম্পর্কে যেতে চাই। তো এগুলো লেখার পরে ওর বোন তখন এই প্রেমের চিঠিটা ওরে দিল, মানে আপনার পাপড়িটি দিল, এবং দেওয়ার পরে ও কোনো রেসপন্স করে নাই, মানে কোনো উত্তর দেয় নাই। পরে আমি মাঝে মাঝে মানে দু একদিন পর ওদের বাসায় চলে যেতাম, কাকির সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলি। ওই কাকি রান্নাবান্না কী করছেন দেন খাই, মানে ওনাদের একদম নিজের ছেলের মতো ওনাদের ঘরে থাকি। এবং কাকির যেহেতু কোনো মেয়ে মানে কোনো ছেলে নাই, দুইটাই মেয়ে, দেখা যায় যে আমি গেলে খুব আদর করতো। তো এই করতে করতে একদিন আমি সময় পাই, মোটামুটি ঘরের মধ্যে কেউই ছিল না, ওরে আমি ওর রুমের মধ্যে যাই, ওর রুমে দরজা আটকায় দিই। আটকায় দেওয়ার পর ও বলে দরজা আটকাইছেন কেন? আমি বললাম যে আমি তোমার মানে প্রেমপত্র লিখলাম, তুমি তোমার কোনো রেসপন্স দিলা না, কোনো উত্তর দিলা না, মানে কারণটা কি? পরে বলতেছে যে আপনি এটা কী করছেন, আপনি কি এটা জিনিস বুঝে করছেন না অন্যভাবে করছেন? আমি অবশ্যই জেনে বুঝে করছি, অন্যভাবে করব কেন? ও বলে এটা কি সম্ভব কোনো দিন? তাকে আপনি একবার ভেবে দেখছেন? এলে কেন সম্ভব নয় কেন? বলতেছে আপনারা কত বড় লোক, আপনার আব্বার কত ব্যবসা বাণিজ্য, আপনাদের চিরঙে নিজেদের বাড়ি আছে এবং আমরা বস্তির মধ্যে ভাড়া থাকি, আমাদের সাথে কি আপনাদের মানে আপনার যায়, এটা কেমনি কি? তা তো কোনো দিনও সম্ভব নয়। আমি তো ভাবছিলাম আপনি মনে হয় দুষ্টামি করছেন। আমি বললাম ভালোবাসা নিয়ে না কোনো দুষ্টামি হয় না, আমি তোমার সাথে কোনো দুষ্টামি করি নাই, আমি সিরিয়াসলি তোমাকে প্রেমপত্র লিখছি এবং আমি তোমার সাথে সম্পর্কে জড়াতে চাই। পরে বলতেছে যে না এটা কখনোই হতে পারে না, আর বড় কথা হচ্ছে যে আপনার অনেক বড় লোক, আমি কোনো বড় লোকের ছেলের সাথে প্রেম করব না, মানে ও রাজি হয় না। তা আমি 1 দিন 2 দিন 3 দিন প্রতিনিয়তই বিরক্ত করে যাচ্ছি, না 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 কোনোভাবেই ওরা আমি রাজি করাইতে পারি না। তো ও আবার ওই সময় পড়াশোনাও করতো না, ও অনেকে স্কুলে যাইতো, মাদ্রাসায় পড়তো, ওইখানে যাইতো, এবং গেলে হচ্ছে উশৃঙ্খল ছেলেফেলেরা খুব ডিস্টার্ব করতো এবং ওরা বাসা থেকে মানে ওরা রাস্তা থেকে উঠাই নিয়ে যাবে এরকম হুমকি দুমকি দিত। তো এই কারণে ওর বাবা ওরা আর স্কুলে পাঠায় না, মানে মাদ্রাসায় পাঠানো, বাসায় পড়াশোনা করে। তো এবার অনেক দিন পর্যন্ত আমি প্রেমপত্র লিখলাম বা এমনি সামনে বহুভাবেই বললাম, কিন্তু আমার কোনোভাবে আমার এগুলোতে কোনো রকমেরও সাড়া দেয় না। এই করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হলো কি হঠাৎ করে ওর বাবা আমাদের মানে দোকান থেকে যাওয়ার সময়, মানে আমাদের যেখানে কাজ করতো আরো থেকে যাওয়ার সময় এবং রিক্সা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রিক্সা থেকে পড়ে ওনার পা ভেঙে যায়।
মানে পা ভেঙে যায়, পায়ের মধ্যে প্রচুর আঘাত খায় এবং পা ভেঙে যাওয়ার পরে উনি তখন আর কাজে আসতে পারে না, মানে আমাদের এই দোকানে আসে না। তো ধরেন ওনাদের ইনকামটাই কিন্তু ছিল ওর বাবার উপরে, ওর বাবা কামাই করতো, দোকান চালাইতো। তো ওনার পা ভেঙে যাওয়ার পরে আমার আব্বা তখন আমার টাকা দিত, যে যা ওদের বাজার সাজার করে দিয়ে আয় এবং ওষুধ ভরে কী কী লাগবে কিনে দিয়ে আয়। যেহেতু আমার আব্বা আবার খুবই মানে নামাজ কলাম একজন হাজি মানুষ ছিলেন, নামাজ কলমা পড়তেন, খুবই ভালো একজন দিনদার ব্যক্তি ছিলেন। আব্বা তখন বলতেছে যে যা ওরে বাজার সাজার করে দিয়ে আয়। তখন আমি বাজারে যাইতাম এবং ওই মেয়েরে বাজার করে দিয়ে আসতাম, ওদের ঘরে বাজার দিয়ে আসতাম, মাঝে মাঝে এখানে থাকতাম, ওদের সঙ্গে থাকতাম, রাতের বেলায় মাঝে মাঝে কাকার সঙ্গে থাকতাম, ওনারা হসপিটালে নিয়ে যেতাম, আনতাম। তো মানে এরকম বলে আমি ওর কাকা মানে ওর বাবারে খুব টেক কেয়ার করতেছি, সিরাজ কাকারে যথেষ্ট টেক কেয়ার করতেছি, একেবারে নিজের সন্তানের মতো করে ওনাকে দেখাশোনা করতেছি। এই জিনিসগুলো সম্ভবত কিছুটা পাপড়ির ভালো লেগে যায়। এই যে ওর বাবারে তো টেক কেয়ার করি, যত্ন করে, ওর বাবারে নিজের হাতে খাওয়াই দিই, ওষুধ এনে দিয়ে, বাজার সাজার করে দিই, ফল ফ্রুট বাসায় কিনে দিই, এতে মোটামুটি অনেকটা দুর্বল হয়ে যায়। তো একদিন হলো কি, আমি ওদের বাসায় রয়ে গেছিলাম, রাতের বেলায় রয়ে গেছিলাম। পরে ওদের মানে যে ঘরে আমি থাকতাম আর কি, ওই ঘরে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এমনি কিন্তু ওদের বস্তিতে কারেন্ট খুব একটা যাইতো না, ওই দিন হঠাৎ করে অনেকক্ষণ ধরে কারেন্ট নাই। তো অনেকক্ষণ ধরে যখন কারেন্ট চলে গেছে, ও তখন করছে কি, এসা দরজা মানে ধাক্কাইতেছে এবং বলতেছে যে ইকবাল ভাই দরজা খোলেন। ও তখন প্রায় মধ্যরাতেরও মানে শেষের দিকে। পরে আমি দরজা খুলছি, খুলে দিকেও দাঁড়ায় আছে। পরে আমি বললাম যে কী ব্যাপারে এত রাতে তুমি? পরে একটা হাত পাখা, মানে হাত পাখা আমারে বলতেছে যে এটা নিয়ে যান, এটা নিয়ে হচ্ছে বাতাস করেন, কারণ ভিতরে তো অনেক গরম, কারেন্ট তো আসতেছে না অনেকক্ষণ ধরে, সো আপনি তো গরমে মনে হয় সিদ্ধ হয়ে যাচ্ছেন, এটা দিয়ে আপনি হচ্ছে বাতাস করেন। তো আপনি হয়তো বিশ্বাস করবেন না, আর বিশ্বাস করলেও হাসবেন, আমি কখনোই হাত পাখা ব্যবহার করি নাই। মানে কীভাবে হাত পাখা যে ব্যবহার করতে হয় এইটা আমি ভাই সত্যি কথা বলতে জানি না। তো ওই আমার হাত পাখা দিছে, আমি হাত পাখা ব্যবহার করার চেষ্টা করতেছি, মানে পারি না। পরে আমি বললাম এটা দিয়ে তো কোনো লাভ নাই, আমি তো এটা দিয়ে বাতাস করতে পারবো না। আর তখন আমার পুরো শরীর কিন্তু ভিজে গেছে, ঘামে একদম ভিজে, আমি মনে হয় যেন গোসল করে আসছি। ওই তখন আমার বলতেছে আসলেই তাই, আপনি তো আসলে হাত পাখা দিয়ে বাতাস করতে পারবেন না। আচ্ছা একটা কাজ করেন, আপনি হচ্ছে বাইরে বসেন, মানে এখানে বসেন, আমি আপনাকে বাতাস করে দিই। আমি বললাম না না না, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি সারাদিন অনেক খাটাখাটনি করছি, আমি শুবো। এই করে বলে দরজাটা খোলা রেখে আমি এসে শুয়ে পড়ছি। আমার ভিতরে আর কোনো কিছু নাই। এখন কিছুক্ষণ পরে দেখলাম কি, ও এসে আমার বাতাস করতেছে, এখানে দাঁড়ায় দাঁড়ায়, মানে এই মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেছে। পরে আমি বললাম যে শোনো, দাঁড়ায় দাঁড়ায় বাতাস করো না, আমার ভাল লাগে না, যদি বাতাস করতে হয় তাহলে এখানে বসো, এখানে বসে তারপরে বাতাস করো। ও বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপরে খাটের উপরে বসে বাতাস করতেছে, বাতাস করতেছে। একটু পরে আমি বললাম যে তুমি একটু বসো, আমি আসতেছি। মানে আমি আর একটু ভিতরে তখন একটা খারাপ চিন্তা ভাবনা চলে আসে যে ঠিক আছে আমি একটু করে, তখন আমি আস্তের উপরে গিয়ে করলাম কি, দরজাটা লাগাই দিছি। মানে যে রুমের ভিতরে আমি রুমের দরজা লাগাই দিছি এবং দরজা লাগাই দিয়ে ওদের চারপাশটা ছিল হচ্ছে আপনার সেমি পাকা ঘর, আর উপরে হচ্ছে টিন, চারপাশে পাকা উপরে টিন, এরকম আর কি, মানে বস্তি বাড়ির ঘরগুলো যেরকম হয় এরকম। এখন আসার পরে দরজা লাগাই দেওয়ার পর ও তখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে দরজা লাগাই দিলেন কেন? আমি তখন ওর মুখ চেপে ধরছে, কথা বলল না। পরে বলতেছে আল্লাহ আপনি দরজা কেন লাগাইলেন? আমি বললাম দেখো আর পাগলামি করো না। ও তখন বলতেছে আমি পাগলামি কোথায় করলাম, আপনি হঠাৎ করে দরজা লাগাই দিলেন কেন? আমি বললাম দরজা লাগিয়ে দিলাম এই কারণে যাতে তোমার আমার ওই রোমান্টিক মুহূর্তটা বাইরে কেউ দেখতে না পারে। ও তখন বলতেছে দেখেন এটা ঠিক হইতেছে না, আর আপনি দরজা লাগাই দিয়েছেন, পাশের রুমে আমার মা আছে, মা যদি শব্দ পায় তাহলে খুব খারাপ হবে। আমি বললাম তুমি শব্দ করো না, তুমি যদি শব্দ না করো তাহলে তো তোমার মা আর শব্দ পাবে না। পরে বলতেছে এগুলো কি বলতেছেন আপনি, মানে কী ধরনের কথা বলতেছেন? আমি বললাম কিছুই বলতেছি না, আমি কিছুই বলতেছি না, তুমি আসো। এই বলি তখন একরকম মানে ওর খাটের মধ্যে আমি ওকে জোর করে ধরে ফেলি। মানে ওই দিন আমার ভিতরে এমনি অনেক খারাপই কাজ করতেছিল এবং ও আসলে চেষ্টা করছে আমার হাত থেকে বাঁচার জন্য, এবং ওর তো চিৎকারও করতে পারে না কারণ পাশের রুমে ওর মা এবং ওর বাবা একজন পঙ্গু অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। ওদের যত বাজার সাজার যা যা কিছু লাগে সবই তো আমি করে দিচ্ছি। দেখা যায় আমি একদিন যদি বাজার করে না দিই এবং পরের দিন ওদের খাবার বন্ধ হয়ে যাবে, ওরা মানে খুব খারাপ অবস্থায় চলে যাবে। এই চিন্তা ভাবনা করেই মনে হয় ও আর কোনো শব্দ করে নাই, জাস্ট মুখ চাপ দিয়ে রেখেছিলাম এবং ওর সঙ্গে আমার এক ধরনের সম্পর্ক হয়ে যায়। এবং ওই সম্পর্কের পর থেকে ও অনেকটা লজ্জা পায়, আবার অনেকটা দুর্বলও হয়ে যায় আমার প্রতি। এরপর থেকে অনেকটা দুর্বল হয়েছে এবং আমি সেদিন তাকে ছেড়ে দিলাম। যাওয়ার পরে এরপর দিনও আমার সামনে খুব বেশি একটা পড়তো না এবং আস্তে আস্তে করে একবার দুইবার পরে আমার বলতেছে এটা আপনি কেন করলেন এই কাজটা, এইটা করা কি খুব বেশি প্রয়োজন ছিল? আমি বললাম দেখো আমি কী করছি না করছি আমি জানি না, আমার অন্যায় হয়ে গেছে, যেহেতু আমি এই ধরনের কাজ করে ফেলেছি, আমি তোমার বিয়ে করতে চাই, আমি তোমার বিয়ে করব। পরে আমারই বলতেছে বিয়ে করবেন, আপনার আব্বা আম্মা মেনে নিবে? আমি বললাম আমার আব্বা আম্মাকে আমি মানাবো, তোমার সমস্যা কি? তুমি আমাকে শুধু একটু সময় দাও, আমি আমার আব্বা আম্মাকে মানাবো, মানিয়ে আমি তোমাকে বিয়ে করব। অ্যান্ড তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যদি আপনি আপনার আব্বা আম্মাকে মানিয়ে আমাকে বিয়ে করতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই।
এই যে আপত্তি নেই, আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার তোমার সাথে সম্পর্ক, এই আমার শুরু হলো। প্রথমে একটা ফোন কিনে দিলাম, মোবাইল ফোন, এবং কিনে দিয়ে মোটামুটি সারা রাত ওর সঙ্গে আমি ফোনে কথা বলতাম। ওর বাবা তখন মোটামুটি অনেকটা সুস্থ হয়ে যায়, হাঁটাচলা করতে পারে, আরদে আসে আবার যায়। তো আমি তখন ওর সঙ্গে ফোনে কথা বলি, সারাক্ষণ ফোনে কথা বলি, এবং ও আমারে বারবার বলে কী ব্যাপার, তুই না বলছো তোমার আব্বা আম্মাকে রাজি করাবা। আমি বললাম, তারা তো রাজি হয় না, আমি তো চেষ্টা করতেছি, তুমি আমার একটু সময় দাও, এবং আই হোপ আমি রাজি করাই ফেলতে পারবো, তুমি টেনশন করো না, আমার একটু সময় দাও। এগুলো আমি ওরে বলতেছি। পরেও আমারে বলতেছে আমার আব্বা আম্মা রাজি, তোমার আব্বা আম্মা রাজি হবে না, শুধু শুধু আমার মনটা তুমি ভাঙতেছো, তোমার প্রতি আমাকে দুর্বল করতেছো। এরপরে যখন আমি তোমার প্রতি পুরোপুরি দুর্বল হয়ে যাব, তারপরে তো আমি আর বাঁচবো না, আমি তো নিজেকে এগুলা আমি নিতে পারবো না, প্লিজ। আর এগুলো আমারে বলতেছে। আমি বললাম দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি মন খারাপ করো না, একটা সময় আমার আব্বা আম্মা ঠিকই রাজি হবে এবং তুমি আমার সাথে সম্পর্কে থাকো। এই সম্পর্কের কথা বলে মূলত আমি ওর সঙ্গে খারাপ কাজ করতাম। সময় পাইলে ওদের ঘরে চলে যেতাম। ওর মা ওর বোন বেশিরভাগ টাইমে ঘরে থাকতো না, ওর বাবা তো আরদেই থাকতো। এই সুযোগ পেলে ওরা ধরে বসতাম এবং মাঝে মাঝে ঘুরতে কোথাও নিয়ে যেতাম, সিনেমা হলে, এখানে সেখানে। এবং প্রতিনিয়ত ওর সঙ্গে প্রায় আমার 1 বছরের মতো সম্পর্ক থাকে, এবং 1 বছরে আমি ওর সঙ্গে অসংখ্যবার খারাপ সম্পর্কে লিপ্ত হই। তো 1 বছর পর ও তখন কিছুটা বিগড়ে গেছে, আগের মতো আর নাই। এবার আমারে বলতেছে যে না, এইসব হতে পারে না, আপনি আমার সঙ্গে এই ধরনের সম্পর্ক করতেছেন, আমি এই ধরনের সম্পর্ক করার মতো মেয়ে না। আজকে 1 বছর ধরে আপনি আপনার আব্বা আম্মারে রাজি করাইতে পারতেছেন না। আপনি যদি আপনার আব্বা আম্মাকে রাজি না করাইতে পারেন, তাহলে আমি আপনার সাথে আর থাকবো না। আমি ওরে বলতেছি থাকবা না কেন, আমি তোমার সাথে প্রেম করতেছি, আমরা প্রেমে আছি, এবং তুমি আমার সাথে প্রেম করো, আমি তোমার সাথে প্রেম করি, এবং সময় হলে বিয়ে করব। আমার কি এখনও বিয়ের বয়স হয়েছে? আমার আব্বা আম্মা এখনও তো রাজি হবে না, তাহলে যদি রাজি হয় আমি তোমার বিয়ে করবো। আমার তো এখনও বিয়ের বয়স হয় নাই, আমরা এখন আপাতত সম্পর্কে থাকি, প্রেম ভালোবাসায় থাকি, এরপরে বিয়ে করব। এগুলো বলা তো তখন খেপে যায় এবং রেগে গিয়ে বলতেছে আপনি অন্তত আপনি আমাকে ইউজ করতেছেন প্রতিনিয়ত, এবং আপনি আমাকে ভোগ করতেছেন, আপনি আমার জীবনেও বিয়ে করবেন না, বড়লোকের ছেলের এরকমই হয়। আবার ভাই হইল কি, ও রাখছে কীভাবে জানেন? আপনি শুনলে হয়তো হাসবেন। আলমাস সিনেমা হল আমি নিয়ে সিনেমা দেখতেছিলাম, ছবি দেখতেছিলাম। এই সিনেমা হলের ভিতরে ভাই ওই যেই সিনেমাটা ছিল, ওই সিনেমার কাহিনীটা এরকম ছিল। বড়লোকের একটা বিলেন, মিশা সদাগর ছিল আর কি। সে হচ্ছে একটা ওদের বাসার কাজের মেয়ের সঙ্গে প্রেম করে মেয়ের পেটে বাচ্চা হয়, এবং বাচ্চা হওয়ার পরে অধ্যয়ন করে ওই মেয়ের বিয়ে করে না, এবং বিয়ে না করে মেয়ে যখন বিয়ের জন্য চাপ দেয় তখন মেরে ফেলে। এই সিনটা দেখার পরে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও আমারে বলতেছে তুমি একটা সময় আমারে মেরে ফেলবা, এবং ও আবার অনেকবার বেবি নষ্ট করাইছে ওর, আমি নিজে ওষুধ খাওয়াই বাচ্চা নষ্ট করাইছি। এখন ওর কথা হচ্ছে যে না, ও বাচ্চাও নষ্ট করবে না, এবং ও আমার সঙ্গে এই করবে সেই করবে, আমার ওর বিয়ে করাই লাগবে। আর যদি বিয়ে আমি না করি তাহলে ওর সঙ্গে যাতে আমি সম্পর্কে আর না থাকি। বিয়ের জন্য খুবভাবে চাপ দিতেছে। আবার ওই সিনেমার সিনটাতেই বেশি তার দুর্বল করে ফেলছে। আমি তখন বললাম যে ধুরো চাই, আমি তোমার লোকে প্রেম করি, আমার তোমার সাথে প্রেম করি, এমন তো না যে আমি ইয়ে করবো, আমি তোমার পরে বিয়ে করব। ও বলতেছে ঠিক আছে, প্রেম করলে প্রেমের মতো সম্পর্কে থাকুক, আমরা প্রেম করি, আপনার সঙ্গে আমি কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত হব না, আমরা প্রেম করবো, এবং যখন আপনি আমাকে বিয়ে করবেন তখন আমাদের এই সম্পর্ক হবে। যাই হোক, সিনেমা হল থেকে বের হয়ে গেলাম, ওর মতো করে চলে গেছে, আমি আমার মতো। এইভাবে ওরা আমার সঙ্গে আসতে দেখা করতে রাজি হয় না। ধরেন কোনোভাবে যদি ও দেখতে পায় যে আমি ওদের ঘরে ঢুকছি, ওই আসতেই ঘর থেকে বেরিয়ে যায়, ওদের বাসায় ঢুকছে, ও বাসা থেকে বেরিয়ে যায়। আমি ফোন দিলে জাস্ট মোবাইল ফোনে আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কোনো দেখাও করে না, এবং আমি ওর শরীরে পর্যন্ত স্পর্শ করতে পারি না। এভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেছে। 2-3 মাস পর একদিন হলো কি, ওদের বাসার মধ্যেই ওর মা আছে, আমি আছি, এবং ওর মায়ের সামনে দিয়ে হঠাৎ করে বেরিয়ে চলে যাচ্ছে রুম থেকে। যখন বেরিয়ে চলে যাচ্ছে এমন সময় আমার হাত চেপে ধরার পরে আমি বলতেছি তুমি যাইতেছো কই? ও বলতেছে আমার একটু কাজ আছে। ওর মা তখন দৃশ্যটা দেখে, দেখার পর ও তখন কী করে, আমার একটা ধাক্কা দেয়। আমি একটা ধাক্কা দিয়ে ও তখন হাতটা আমার হাত থেকে ছুটে ও তখন চলে যায়, বাড়ি চলে যায়। তো ওর মা না এই দৃশ্যটা দেখার পর ওর মা তখন কিছুটা মাইন্ড করে ফেলে যে কিছু একটা মনে হয় আমাদের মাঝে হইতেছে। এবার হতো কি, আমি যখনই ওদের বাসায় আসতাম, ওদের বাসায় যাওয়ার চেষ্টা করতাম বা আসতাম, কোত্থেকে যেন ওর বাবা পিছন থেকে চলে আসতো। আমি ওদের বাসায় ঢুকছি, ওর বাবা কোত্থেকে চলে আসে। আমার কাছে যেটা মনে হয় যে ওর মা মেবি ওর বাবারে ফোন করে বলে দেয়, বা মা ওর মনে হয় স্বামী স্ত্রী কিছু একটা ডাউট করে ফেলছে যে মেয়ের সঙ্গে আমার এরকম কিছু হইতেছে। এখন আমি মাত্র ঘরে ঢুকছি, পিছন থেকে ওর বাবা চলে আসে, এবং ওর মা ওর সারাক্ষণ আমি তোর ঘরে ঢুকলে ওর মা সারাক্ষণ ওর পিছনে থাকে। ওর হাতেও ধরতে পারি না, ওর সঙ্গে কোনো কথাও বলতে পারি কথা বলতে পারি না, এবং মোবাইলে 1 কথা থেকে 2 কথা বাড়াই বলতে গেলে ও ফোন কেটে দেয়, লাইন কেটে দেয়, আমার সঙ্গে কথা বলে না। পরে আমি বললাম যে পাপড়ি তুমি কেন এরকমটা করতেছো, আমি তো তোমার এই বিয়ে করবোই। তো বিয়ের আগেই ও আমাকে বলে যে না, বিয়ের আগে আপনার সঙ্গে আমার এই ধরনের আর কোনো সম্পর্ক হবেই না, আমি আপনার সঙ্গে আর বিয়ের আগে এই ধরনের কোনো সম্পর্ক করবোই না, আপনি আমাকে বিয়ে করার পরে সব কিছু হবে।
তো আমি তখন রেগে মেয়েকে একজনের বললাম যে যা তুই বিয়ে করে ফেল, তুই বিয়ে করে ফেল, আমি তোর সাথে আর কথাই বলবো না, তুই যদি অন্য কারো বিয়ে করতে করে ফেল। এই বলে আমি ওর নাম্বারটা আমার নিজে ব্লক করে দিলাম যে আমি ওর সঙ্গে কথাই বলবো না, যেহেতু আমার সাথে এরকম করে। এরই 15 দিন পরেই ভাই শুনলাম কি ওর বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়েছে আমাদের মহল্লারই এক ব্যবসায়িক, মানে উনি ইলেকট্রিক দোকান আছে, ওই ব্যবসায়িক মোটামুটি ভালোই, ওদের হিসাব অনেক বড় লোক। ওই ছেলে নাম হচ্ছে মেহেরের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এইটাই শুনে তো আমার মাথায় বাড়ি পড়ছে। এইবার আমি ওরা আনব্লক করছি, আনব্লক করে ওরা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে পাপড়ি এটা কী হইতেছে। আমার বলে কই কী হইতেছে, তোমার নাকি বিয়ে? ও বলো মা আমি মেয়ে হয়ে জন্মাইছি, তা আমার বিয়ে হবে না? আমি বললাম কেন তোমার বিয়ে হবে কেন? আমার সঙ্গে তোমার প্রেম ভালোবাসা এবং আমি তোমাকে বিয়ে করব, তোমার অন্য কোথাও বিয়ে হবে কেন? ওই তখন আমারে বলতেছে আরে আশ্চর্য, আমার আব্বা আম্মা অন্য কোথাও আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর আপনি তো আমাকে বলছেনই আপনি আমাকে বিয়ে করবেন না, আপনি তো আমাকে বলেই দিয়েছেন যে আমার যেখানে খুশি আমি যেন সেখানে বিয়ে বসে যাই, আপনি আমাকে বিয়ে করবেন না, এটা তো আপনি নিজের মুখেই বললেন। আমি বললাম দেখো আমি তোমার এটা নিজের মুখে বলছি, বাট আমি এটা মন থেকে বলি নাই, আমি তোমাকে এটা মন থেকে বলি না, আমি জাস্ট এমনি বলছি তুমি যেভাবে পারো বিয়ে ভেঙে ফেলো। ও বলতেছে আমার পক্ষে বিয়ে ভেঙে ফেলা সম্ভব না, আমি বিয়ে ভাঙতে পারবো না, এবং আমার বাবা বিয়ে ঠিক করছে, আমি এটা ভাঙবো কেন? আমি বললাম, আর ও আমার তখনও বলে যে আপনি যদি আমার বিয়ে করতে চান তাহলে বিয়ে ভেঙে দেন, ভেঙে দিয়ে আপনার আব্বা আম্মাকে বলেন আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য, এবং আমি তখন আমি আপনাকেই বিয়ে করব, ওই ছেলেকে বিয়ে করব না। আমি তখন তারে বললাম যে তুমি আমার জাস্ট 3টা মাসের সময় দাও, আমাকে তো অনেক সময় দিছো, আর 3টা মাসের সময় দাও, আমি 3 মাসের মধ্যে যেভাবে হোক আমার আব্বা আম্মা রাজি করাবো, করে আমি তোমার বিয়ে করব। পরে ও বলে 3 মাস কেন 30 বছর সময় দিলেও আপনি আপনার আব্বা আম্মাকে রাজি করাবেন না, কারণ আপনি আপনার আব্বা আম্মাকে আমাদের সম্পর্কের বিষয়টা আজ পর্যন্ত বলেনি নাই। মানে আমার কাছে মনে হয় সম্ভবত আমার যে ছোটো বোনটা আছে, আমার ছোটো বোনের মাধ্যমে কোনো কিছু আমাদের বাসা থেকে কোনো ইনফরমেশন পাইছে। ও বলতেছে আপনি কোনোদিন আপনার আব্বা আম্মাকে আমাদের সম্পর্কের কথা বলবেন না, আপনি শুধু সুযোগে আমাকে ইউজ করে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার আব্বা আম্মা রাজি হওয়ার দরকার নেই, আপনি যদি আমার ভালোবেসে থাকেন চলেন আমরা পালায়া যাই, আমরা কোথাও পালায়ে যাই, এবং এরপরে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আল্লাহ যদি দেয় তাহলে আমরা ফিরে আসবো, চলেন আমরা কোথাও চলে যাই, আমি প্রয়োজনে চাকরি করে আপনারা খাওয়াবো। তো সত্যি কথা বলতে গেলে কি ভাই, সত্যি কথা যেটা সেটা হচ্ছে আসলেই কিন্তু আমি ওরা বিয়ে করবো না। আমার শুধু ইচ্ছে হচ্ছে ওরা আমি ইউজ করে যাবো, আমি ওরা বিয়ে করবো না। আমি ওরা বলতেছি না তুমি এটা কইরো না, আমাকে 3 মাস সময় দাও। বলে না আমি 3 মাস সময় দিতে পারবো না, হয় আপনি আমাকে বিয়ে করেন, আমার নিয়ে পালায়া যান, নাইলে আপনার পরিবারকে জানান, অন্যথা আমি বিয়ে বসে যাবো। তার যা বিয়ে হইলে হয়ে যাক। আমার কথা হচ্ছে তোর তার কম ইউজ করি না, অনেক তো ছিলাম, স্বামী স্ত্রীর চেয়েও আরও বেশি কিছু, এই তোর বিয়ে হলে হয়ে যাক। এবার আগারাগি করে আমি উল্টো ওরে ব্লক করে দিছি, এবং যথারীতি একটা সময় ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওর আব্বা আম্মা আমাদের বাসায় বিয়ের কার্ড পাঠাইছে, দাওয়াত দিছে, আমাদের পরিবারের সবাই গেছে, কিন্তু আমি আর যাই নাই। পরিবারের সবাই গেছে, আমি আর যাই নাই। এবং না যাওয়ার পরে ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন মোটামুটি ওরে ভুলে গেছি, ওর কথা আমার খুব বেশি একটা মনে নাই। আমি বাইরে চলতেছি, ফিরতেছি, ঘুরতেছি। এরই মাঝে একদিন হলো কি, ওর বিয়ে হয়ে যাবার প্রায় 2.5 মাস পরে হঠাৎ করে ভাই একদিন ওর সঙ্গে আমার দেখা, মানে 2.5 মাস পর ওর সঙ্গে আমার দেখা। এবং দেখাটা কীভাবে, আমাদের দোকানেই ওর বাবা যে আড়তে বসতো, ওই আড়তের মধ্যে আমি কী কারণে জানি গেছিলাম, যাই দেখি যে ও আসছে, একটা শাড়ি পরে আসছে, এত সুন্দর লাগতেছে, মনে হয় যেন একেবারে আসমান থেকে একটা পরী নেমে আসছে। অ্যান্ড বিয়ের পরে আর একটু স্বাস্থ্য বাড়ছে, প্রথম দিকে একটু হ্যাংলা পাতলা ছিল, অ্যান্ড বিয়ের পরে স্বাস্থ্যটা একটু বাড়ছে, মানে এত যে সুন্দর লাগে যা বলার মতো না। ওরে এক নজর দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, ওর দিকে তাকায় আছে, মনে হয় যেন আগে যা সুন্দর ছিল তার ডাবল হয়ে গেছে। আমার এক পলক দেখছে, দেখে কিচ্ছু বলে না, ওর মতো করে চলে গেছে। ভাই আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই বলতে, আমি তো ওরে দেখছি ভাই এত সুন্দর হয়ে গেছে, আগের থেকে বেশি সুন্দর হতে পারে না। এবার আমার মনের ভিতরে সত্যিকারে আসছে যে আমি ওরে বিয়ে করবো, মানে এই ভিতরটা, মানে লাস্টবার আমার ভিতরে একদম সত্যি এই ফিলটা আসছে যে না আমি ওরে বিয়ে করবো, ওর সঙ্গে আমার যা হয়েছে তা হয়েছে, আমি ওরে নিয়ে পালাইয়ে যাব। এই করে তখনও সিম নাম্বার কিন্তু চেঞ্জ করে ফেলে, নতুন একটা সিম চালায়। ওর ছোটো বোনের কাছ থেকে বহু কষ্ট নতুন সিম নাম্বারটা নেই, এবং নতুন নাম্বারটা নেওয়ার পরে একদিন আমি ওর ফোন দিই দুপুরবেলা, আমি জানি এই সময় ওর জামাই দোকানে থাকে, ও বাসায় থাকে, ওই তখন রিসিভ করে, এটা আমার নতুন নাম্বার ছিল। তো রিসিভ করার পরে আমার বলতেছে যে কে, আমি বললাম যে পাপড়ি আমি ইকবাল। পরে বলতেছে যে হ্যাঁ বলেন কি বলবেন। আমি বললাম তুমি কই? বলে আমি কোথায়, আমার শ্বশুর বাড়িতে। আমি বললাম ওই দিন আমার দেখলা দোকানে, অন্তত একটা বার কেমন আছি তাও তো জিজ্ঞেস করতে পারতাম। ও আমাকে বলে কেমন আছি জিজ্ঞেস করার মতো কি কোনো রাস্তা আপনি রাখছেন? আপনার সামনে যাইতেই তো আমার লজ্জা লাগে। আজকে যে আমি আমার স্বামীর সাথে ঘুমাই, আমার স্বামীর সঙ্গে থাকি, আমার ভিতরটা ফেটে যায়, আমি আমার স্বামীকে অনেক ঠকাইছি, আমি আমার হাজব্যান্ডের সাথে থাকতেছি, আমি আমার হাজব্যান্ডকে অনেক ঠকাইছি, আর আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসতেছে যা ঠিক বলার মতো না, যেটা কোনোদিন আমার কল্পনায় ছিল না। আমার হাজব্যান্ড আমাকে অসম্ভব রকমের ভালোবাসে, আমি এইরকম একটা মানুষকে এইভাবে ঠকাইছি, আমার নিজের অনেক ছোট লাগে।
আমি তখন বললাম যে পাপড়ি দেখো, আসলে তোমারে কি বলবো, বলার মতো তো কোনো ভাষা নাই, যা হবার তা হয়েছে পাপড়ি। আমি একটা কথা তোমারে বলি যে তুমি আমারে মাফ করে দাও, আর আমি তোমাকে রিকোয়েস্ট করে বলতেছি, যা হবার তা হয়েছে, এখন তুমি ওই ঘর থেকে চলে আসো, আমি তোমারে বিয়ে করব। ও আমারে বলতেছে আপনি কি বলেন, আপনি কি মাথা খারাপ হয়েছে? আমার বিয়ে হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক সুখে আছি, এবং এই অবস্থার মধ্যে আমি কেন আবার আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে যাব? না, এটা জীবনও হতে পারে না। আমি কখনোই আমার হাজব্যান্ডকে ছাড়বো না, বিকজ আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। আমি ওনাকে ছেড়ে আপনার কাছে কেন যাব? আমি যাব না। আমি বলতেছি পাপড়ি দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি চলে আসো, তুমি যদি চলে আসো আমরা দুজনে অনেক ভালো থাকবো, এবং যা হবার তা তো হয়েই গেছে, এইসব কথা তো আর এখন বলে লাভ নাই। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার সঙ্গে সারা জীবন অনেকটা ভালো থাকবো, জান তুমি আমার কথাটা শোনো। না, ও আমার কোনো কথাই শুনবে না, ও একটা কথাই বলতেছে আমি এখন বিয়ে করে ফেলছি, আমার হাজব্যান্ড আছে, সো আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে কোনোভাবেই কারোর সঙ্গেই যেতে পারবো না, আপনার সঙ্গে নয়, কারোর সঙ্গে না। এই বলে দিনের পর দিন ওরে ফোন দিতাম, ও ফোন রিসিভ করে না ভাই, তখন আমার অবস্থা হয়ে গেছে খারাপ। আমি তখন তার জন্য এত পাগল হয়ে গেছি যে আমি দুনিয়াদারি সব ছেড়ে দিতেছি, খাওয়া নাই দাওয়া নাই, পাগলা কুত্তার মতো রাস্তার মধ্যে ঘুরতেছি, শেভ করি না, চুল কাটি না, এবং 24 ঘন্টা মিলে খালি হুড়দুম নেশা করি। আমার ঘরটা তখন একটা নেশার আখড়া হয়ে গেছে, সারাক্ষণ নেশা করে। আর ওরে ফোন দে, ও ফোন ধরে না, ফোন ধরে না, মানে কী যে পরিমাণের একটা জ্বালায়, 24টা ঘন্টা খালি ওর নাম্বারে ট্রাই করতেছি, এবং আমি কি করব মানে বুঝে উঠতে পারতেছি না। ওর বাবারে বারবার বলি ওই ঘর থেকে নিয়ে আসেন এটা সেটা, ওর বাবা আমারে বলে এগুলো তুমি কী বলো, আমার মেয়ের বিয়ে হয়েছে, আমি ওই ঘর থেকে আনবো কেন? এবং আমি ওনার এটাও বলি আমি আপনার মেয়ের বিয়ে করবো, আপনি ওখান থেকে নিয়ে আসেন। উনি আমারে বলে তুমি পাগল হইছো, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়, আমি ওইখান থেকে নিয়ে আসবো কেন? এবং তুমি বেশি কথা বললে আমি তোমার বাবার কাছে বলে দিব। আমি আবার বাবারে খুব ভয় পাই। আমার আব্বা কিন্তু আবার মানে প্রচুর পরিমাণের নীতিপরায়ণ মানুষ। উনি রিক্সার ড্রাইভারকেও ধমক দেওয়া কথা বলে না, কারো উপরে কোনো জুলুম হলে উনি আবার এটা সহ্য করতে পারে না, মানে খুবই হয় না কিছু ভালো মনের মানুষ আর কি। আমার আব্বা ছিল এরকম ভালো মনের মানুষ। যাই হোক, আমি এরকম করে ওর সঙ্গে কথা বলতেছি, মানে আপনার এই পাপড়ির সঙ্গে কথা বলতেছি, এবং প্রতিনিয়ত পাপড়ির কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। ওর বাবার সঙ্গে কথা বলতেছি, ও আর কোনোভাবেই রাজি হয় না। রাজি না হওয়ার পরে আমি ভাই তখন এত নেশা করতেছিলাম, মানে আমারে দেখলেই মনে হইতো যে মানে রাস্তা দিয়ে চললে পুলিশে দেখলে বুঝতো আমি নেশা করি। মানে আমি হরদম মানে 24 ঘন্টা শুধু নেশা নেশা নেশা। এর ভিতরে আপনাদের কুমিল্লার একটা ছেলে হৃদয় নামের আমাদের বিল্ডিংয়ে ভাড়া থাকতো, আমাদের নিচতলায়। ওই পোলার আবার মানে ফলের দোকানের ব্যবসা আছে ওই পোলার বাপের, তো ওর লগে আবার আমার চলাফেরাটা একটু মানে ওই নেশা করে আমিও করি, একটু সম্পর্ক ভালো। এই ছেলেটা হৃদয়ের কাছে আমি একদিন বলছিলাম যে হৃদয় আমারে বলে ভাই আপনি এত বড় লোকের ছেলে, আপনাদের এত কোটি কোটি টাকা, আপনি এইভাবে নেশা করে নিজের জীবনটা নষ্ট করে দিতেছেন, এরকম নেশা করেন কেন? ওই যখন আমার একদিন প্রশ্ন করলো, আমি তখন তারে বললাম যে হৃদয় দেখ, এই ঘটনা আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে। ওই তখন আমার বললো আপনি ওই মেয়ের সংসারটা ভেঙে ফেলেন, ওই মেয়ের সংসারটা ভেঙে দেন, তাহলেই তুমি আপনার কাছে চলে আসবে। আমি বললাম যে ভাই ওই মেয়ের সংসারটা ভাঙবো কেমনে? ও বলে তাইলে আপনার কাছে আপনার মেয়ের সঙ্গে যে আপনার প্রেম ছিল, ভালোবাসা ছিল, এগুলো সব আপনি মেয়ের জামাইরে দেখাই দেন, মানে মেয়ের জামাই যে বিয়ে করছে মানে মেহেরকে দেখাই দেন। মেহের ভাইকে যদি সব কিছু দেখাই দেন তাহলে মেহের ভাই মেয়েরে ছেড়ে দিব, আর ছেড়ে দিলে পরে আপনি মেয়ের সঙ্গে পালায়া চলে আসবেন, বা আপনি ওই মেয়ের বিয়ে করে ফেলবেন। কারণ ওই সংসারটা যখন ভেঙে যাবে তখন তো ধরেন অটোমেটিক্যালি মেয়ে আপনার কাছে বিয়ে বসবে। এখন তো ওই সংসারটা আছে, এই জন্য আপনার সঙ্গে এরকম করতেছে, সংসারটা ভেঙে দেন। আমি তখন বললাম ভাইরে দেখ, আসলে তোরে কি বলবো, এই মেয়ের সঙ্গে আমি অনেকদিন খাটেও শুয়েছি, অনেক কিছুই করছি, কিন্তু ভাই আমি কোনোদিন ছবি বা ভিডিও এগুলো কিছুই করি নাই। আর আমার এই সমস্ত কোনো অভিজ্ঞতাও ছিল না যে কোনোদিন ওর সঙ্গে আমার সম্পর্ক ভেঙে যাবে, বা আমার এই সময় কোনো চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। এই জন্য আমি এইসব কিছুই করি নাই। পরে আমারে বলতেছে ভাই কিছু একটা তো করাই লাগবে, কিছু একটা না করলেও তো আপনারা পাবেন না। অ্যান্ড মেহেরে যেভাবেই হোক আগে মেহেরের ঘর থেকে আনতে হবে। যদি মেহেরে ওই মেয়েটারে বের করে দেয় তার ঘর থেকে, মেহেরের সঙ্গে যদি ব্রেকআপ হয়ে যায়, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে মেয়ে এক সময় আপনাকে বিয়ে করে ফেলবে। কিন্তু প্রথমত আপনাকে তার মেহেরের ঘর থেকে বের করে আনতে হবে। আমি বললাম হ্যাঁ আমি এটাই করব, আমি যেভাবেই পারি ও হচ্ছে মেহেরের সঙ্গে, আমি মেহেরের ঘর থেকে আগে ওরে বের করে নিয়ে আসবো, আমি এটাই করব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এটাই করেন, আপনাকে এভাবে অগ্রসর হন। এখন আমি চিন্তা করতেছি আমার বাসায় তো কোনো কিছুই নেই, ওর সাথে প্রেম ছিল ওরকম কোনো ডকুমেন্টও নাই। এই হৃদয় তখন আমার আরেকটা বুদ্ধি দেয় যে ইকবাল ভাই একটা কাজ করেন, আপনি ওই মেয়েরে ফোন দেন, ফোন দিলেই মেয়ে যখন ফোন রিসিভ করবে আপনি তখন মেয়েরে বলবেন তোমার সঙ্গে আমি এই খারাপ কাজ করছি, এটা করছি ওইটা করছি, তুমি কি সব ভুলে গেছো, আমার কথা মনে হয় না, এবং ওই কথাগুলো মেয়ের জামাইরে শোনায় দেন, তাইলে তো মনে করেন রাস্তা ক্লিয়ার। আমি বলি ভাই মেয়ে তো আমার ফোনই ধরে না। তখন বলে একটা কাজ করেন, মেয়ের ছোটো বোনের দিয়ে আপনি পাঠান, এবং মেয়ের ছোটো বোনের দিয়ে আপনি কথা বলান, মানে মেয়ের ছোটো বোনরে আপনি কল দেবেন, মেয়ের ছোটো বোন রিসিভ করবে, এরপরে কথা কইবেন। তাই আমি বললাম ভাই এটা ঠিক হয়েছ। এর মাঝে আমি মোটামুটি একটু হচ্ছে আপনার মেহেরে মানে দিলাম, মানে থার্ড পার্টির মাধ্যমে একটু সংকেত দিলাম আমার সঙ্গে সম্পর্ক আছে। মেহের আবার এই কথাগুলো বিশ্বাস করে না,
ওর বউরে অন্ধের মতো বিশ্বাস করে এবং ও জানে ওর বউরে কখনো ঠকাবে না। এরপরে হইল কি আপনার ওর ছোটো বোনের আমি তখন ধরছি। ওর ছোটো বোনের নাম ছিল পাপিয়া। পাপিয়ারে ধরলাম, বললাম যে পাপিয়া এমন এমন ঘটনা, তোরে টাকা দিব, আমি তোর বোনের নাম্বারে ফোন দিব, তুই ফোনটা রিসিভ করে তোর বোনের কাছে দিবি। ওরে টাকা ঢুকে দিয়ে পাপিয়ারে রাজি করাইছি। দেন পাপি ওই বাসায় গেছে। যাওয়ার পর আমি তখন ফোন দিছি। অনেকক্ষণ ফোন দেওয়ার পরে তখনই হলো কি আপনার এই পাপিয়া ফোনটা রিসিভ করছে। রিসিভ করে আমি তখন হেলো হেলো করতেছি। পরে পাপিয়া বলতেছে যে ভাইয়া, পাপড়ি ভাইয়া, কি বলে, ইকবাল ভাইয়া, পাপড়ি আপা শুনতেছে, আপনি বলেন। আমি তখন বললাম যে পাপড়ি, তখন কিন্তু আমি আরেক মোবাইল দিয়ে কথাগুলো রেকর্ড করতেছি, মানে সেম কথাগুলো আমি আরেকটা মোবাইল দিয়ে রেকর্ড করতেছি। আমি তখন বললাম যে পাপড়ি দেখো, তুমি আমার সঙ্গে কেন এরকম করতেছো, একটু কথা বলো। ও তখন মানে অনেকক্ষণ হেলো হেলো করার পরে বলে, আপনি কি ফোন রাখবেন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমি বললাম হাই রে পাপড়ি, তুমি এতটা বেইমান হয়ে গেলা, তোমার সঙ্গে এক খাটে ঘুমাইলাম, আমরা কক্সবাজারে একসঙ্গে ছিলাম, স্বামী স্ত্রীর সম্পর্ক আমার হয়েছে, কত বাচ্চা তুমি তোমার পেটে নষ্ট করলা, এখন কি সবই ভুলে গেছো? ও বলে আমি সব ভুলে যেতে চাই, আমি এসব কিছু মনে করতে চাই না, আমি অমানুষ দেখে আমি আপনার বাচ্চা নষ্ট করছি, আমি এই বাচ্চাগুলোর, আমি রোজ হাসরের দিনে বাচ্চাগুলো আমার সামনে দাঁড়াইলে আমি কি জবাব দিব? ওই নিজে নিজেই বলতেছে, আমি কথাগুলো রেকর্ড করতেছি। রেকর্ড করে মোটামুটি 10 মিনিটের মতো কথা রেকর্ড করছি, করে আমি তখন এটা সেভ করে রেখে দিছি। 10 মিনিট পরে হইলো কি, আমি এই মানে পরে কথাগুলো রেকর্ড করে রেখে দিছি। এর পরের দিনে আমি একদিন সকালবেলা এই মেহেরের দোকানে গেছি, ইলেকট্রিকের দোকানে। তো যাওয়ার পরে মেহের আবার আমার দেখলে খুব সম্মান করতো, যদিও আমার সিনিয়র বড় ভাই ছিল, বাট আমারে সম্মান করতো। দোকানে গেছি, যাওয়ার পরে দোকানে বসে আছি, উনি নিজেই উঠেছে আমারে, ইকবাল তুমি তো এই এলাকার অনেক ভালো ছেলে, তোমার আব্বা অনেক সম্মানিত মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং সবাই তোমার আব্বার অনেক শ্রদ্ধা সম্মান করে ভালোবাসে, এখন তুমি এত ভালো একটা পরিবারের সন্তান হইয়া তুমি এই কাজগুলো কীভাবে করতেছো? আমি তখন বললাম ভাই আমি কী কাজ করলাম, আপনি আমার কী বলতেছেন? পরে বলে আমরা বিয়ে করছি, সংসার করতেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ ভালো আছি, এবং তুমি আমার হাজব্যান্ডের নামে, মানে আমার ওয়াইফের নামে মানুষের কাছে উল্টাপাল্টা কথা বলতেছো, মানুষ এসে আমারে বলে, এটা কি শুনতে ভালো লাগে? যখনই আমারে ভাই নিজ থেকে নাড়া দিল, আমি তখন বললাম এই না পাইছি, আমি তো এটাই চাইতেছি যে ভাই আপনি আমারে নাড়া দেন। পরে আমি বললাম যে ভাই আপনি এটা কী বলতেছেন, আমি মানুষের কাছে আপনার বোন নামে উল্টাপাল্টা কথা কী কারণে কইতে যাব? পরে বলে না তুমি তো বলো, বিভিন্ন লোকদের কাছে বলো, আমার ওয়াইফের সঙ্গে তোমার আগে সম্পর্ক ছিল, এটা সেটা কথাবার্তা বলো, এগুলো তো মানুষ এসে আমাকে বলে, এসব শুনতে তো ভাই সত্যি বেশ খারাপ লাগে। আমি বললাম তাইলে কি মেহের ভাই আপনি কি বিশ্বাস করেন যে আপনার ওয়াইফের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল? ও বলে কখনোই হতে পারে না, আমার বউ এরকম না, তুমি আমার বউর নামে একটা উল্টাপাল্টা কথা উঠেই দিলেই হলো নাকি, আমি আমার বউরে ভালো করে চিনি। আমি বললাম কীরকমভাবে চিনেন? পরে বলে আমার সঙ্গে কিন্তু আরেকটা ছেলে ছিল, আমাদের মহল্লারই একটা ছেলে আছে, আবার ওই কিন্তু আমার সঙ্গেও ফ্রি, আবার হচ্ছে এই মেহেরের সঙ্গেও ফ্রি, মানে আমাদের মহল্লার ছেলে, কিছু পোলাপান থাকে না যে সবার লোকে চলে, এরকম আর কি। পরে আমারে বলতেছে যে আমি আমার বউরে ভালো করে চিনি, আমার বউ কখনই এরকম না, আমার বউ খুবই মানে সৎ চরিত্রের একটা মেয়ে। আমি বললাম যদি আপনার বউ আমার সঙ্গে প্রেম থাকে তাহলে আপনি কী করবেন? উনি বলে ওই মেয়া, তোমার সাথে আমার বউর কোনো প্রেম নেই। আমি বলি শুধু প্রেম না, আপনার বউর সাথে ধরেন আমার ইটিস পিটিস সম্পর্ক হয়েছে, শুধু ইটিস পিটিস না, আপনার বউ আমার অনেকগুলো বাচ্চা নষ্ট করছে তার পেটের, আপনার বউর পেটে আমি অনেকগুলো বাচ্চা দিয়েছি, বাচ্চাগুলো সে নষ্ট করছে ওষুধ খায়। এটা যদি সত্যি আপনি কি করবেন? উনি তখন ক্যাশ থেকে লাভ দুইটা বলতেছে যদি এটাই হয় আমি এইখানে দাঁড়ায় ওরে তালাক দিব, ঘর পর্যন্ত যাবো না, আমি এইখানে দাঁড়াইয়া আমি ওরে তালাক দিব। ভাই সত্যি সত্যি দিবেন তো? এইখানে দাঁড়ায় তালাক দিবেন? বলে আমি এইখানে দাঁড়াইয়া এই মুহূর্তে তারা তালাক দেবো যদি এগুলো সত্যি হয়। আমি তখনই বললাম ভাই পরে কিন্তু ফিরে যেতে পারবেন না, এখন যে বলতেছেন। তখন আমার সঙ্গে যে ছেলেটা ছিল আমি ওরে বললাম ওই তুই সাক্ষী, মেহের ভাই বলছে যদি আমি এগুলো প্রমাণ করতে পারি তাহলে সে এইখান থেকে ডিরেক্টলি কোর্টে যাবো, তার বউরে তালাক দিব। আমি বলে আচ্ছা ঠিক আছে, আমরা বলে তুই প্রমাণ দে, মানে মেহের বলতেছে যে আমারে বলে ইকবাল তুই প্রমাণ দে, যদি প্রমাণ দিতে পারিস আমি এক্ষুনি আমার বউরে তালাক দিব, আমি ঘর পর্যন্ত যাব না, আমি এইখানে দাঁড়াইয়া তালাক দিবে এবং আমি তারা আমার ঘর থেকে বের করে দিব। আমি যে তাইলে ভাই ঠিক আছে, তাহলে প্রমাণ দিই। এই বলি তখন যেই মোবাইলে কথাগুলো রেকর্ড করছিলাম ওই মোবাইলটা হাতে নিয়েছি, ওই মোবাইলটা হাতে নিয়েই পরে রেকর্ডিংটা বাজায় দিলাম যে শোনেন। এইবার যখন আমি একটু একটু করে রেকর্ডিং বাজাইতেছি তখন তো ভাই উনি আর দুনিয়াতে নাই, ওনার মুখটা তখন একেবারে মলিন হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে এবং এক অসহায় নজর আমার দিকে তাকায় আছে, অসহায় নজর আমার মুখের দিকে তাকায় আছে। আমি বললাম ভাই শুনছেন? এইবার শুনলেন তো? পরে বলতেছে যে এগুলো কি? আমি বললাম জি, একটা দুইটা নয়, অনেকগুলো বাচ্চা আপনার বউ নষ্ট করছে আমার, এবং শেষ পর্যন্ত আমারে ধোকা দিয়া ভাই আপনারে বিয়ে করে ফেলছে। পরে বলে তোমারে ধোকা দিবে কেন, তুমি তো অনেক বড় লোকের ছেলে, তোমার কাছে বিয়ে বসলে তো ভালোই হইতো। আমি বললাম ভাই আমি এই মানুষের চিনতে পারেন নাই, ও
ওই যে শর্ত দিয়েছিল আমি ওই শর্ত ওরে বিয়ে করি নাই, এই জন্য আমার কাছে অনেক টাকা ঢোকা চাইছিল, দেই নাই, এই কারণে ভাই আমার বিয়ে করে নাই, বিয়েটা আপনারে করছে। পরে ভাই তার চোখে পানি চলে আসছে, ওই কান্না করে দিছে, করে দিয়া বলতেছে যে ভাই এই জন্যই তো বলতেছি ওই আমার সাথে কেন এরকম করে, আমার সঙ্গে ও কেন এরকম করে, কী কারণে আমার সঙ্গে এরকম করে, হয়তো আমার কোনো কিছুতে মূল্য দেয় না, কোথাও দাম দেয় না, এখন ও খালি ওর টাকা লাগবে, পয়সা লাগবে, এটা সেটা জমাইতে আছে, তার মানে আমার কাছ থেকে টাকা নিয়েও আমার ছেড়ে দিব। আমি বললাম ভাই বললেন তো তালাক দিবেন, পরে বলে এক্ষুনি দিমু, এই কথা বইলে তখন সে করলো কি আল্লাহর কি হুকুম আর কি, তার ক্যাশের মধ্যে তার বিয়ের কাবিননামার ফটোকপি ছিল, এই ফটোকপি নিয়ে আমাদের সাথে করে ওই ছেলের সহ নিয়ে আমাদের সামনেই, পাশে একটা কাজী অফিস ছিল, সেই কাজী অফিসে গিয়া সঙ্গে সঙ্গে বউরে তালাক, কোনো কথা নাই ওইখানে উনতে তালাক পেপারে টেপারে সিগনেচার টিগনেচার করে এবং আমাদের সামনে ফোন দিয়া বউরে 3 তালাক দিয়ে দিছে। ওই 1 তালাক 2 তালাক 3 তালাক, এবং তালাক দিয়া উনি চিৎকার করে বলতে তুই আমার ঘর থেকে বাইরেও যদি না বাইরস তোর লাশ বাইর হইব, এবং এটা সেটা বলে উনি তার মায়েরে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে ওরা ঘরে ধাক্কা দিয়া বাইর করে দেন আমার ঘর থেকে, ওই যদি আমার ঘরে থাকে তাহলে কিন্তু আমি খারাপ কিছু করে ফেলবো, ওরে ঘর থেকে বের করেন। ওনার মাও তখন করলো কি ধাক্কায় আমাকে কেমন ওরে বের করে দিছে। আমি তো আর কোনো রকমের কোনো এসবের মধ্যে না, আমি তখন একেবারে চুপচাপ বসে আছি যে দেখা যাক কী হয়। রাত্রে আনুমানিক প্রায় 12:30টার দিকেও তখন আমার ফোন দিছে, ওই তখন ওর বাসায় চলে আসছে, ওর তো ওইখান থেকে বের করে দিচ্ছে, ওর বাসায় চলে আসছে। 12:30টার দিকে ফোন দিয়ে আমার বলতেছে যে তুমি কি মেহেরে কিছু বলছো? আমি যে না, মেহের বাইরে কী বলবো, আমার কিছু বলার দরকার নাই। ও বলে তাহলে তোমার আমার সম্পর্কের বিষয়টা মেহের জানলো কী করে? আমি বললাম আরে ভাই এটা জানে নাকি, এই মহল্লার মধ্যে এই পাড়ার মধ্যে জানে নাকি আমার লোকে বইয়া ফুচকা খাইতা, আইসক্রিম খাইতা, আমার কোলে ঘুমাইতা, হ্যাঁ আমার লোকে কী না করতে, এটা এই মহল্লার কে জানে? তো মহল্লার সবাই জানে, তাই এখানে মেহের ভাই জানলে সমস্যা কি? মেহের ভাই তো বহু আগ থেকেই জানে। ওই বলে দেখো মেহের জানা একটা আর মেহেরের রিয়েকশন একটা, অবশ্যই মেহের এমন কিছু জানতে পারছে যেটা তুমি আর আমি ছাড়া তৃতীয় পক্ষ কেউ জানার কথা না। আমি বললাম দেখো আমি তোমার ওই ইংরেজি কথা বুঝি না, আমি ভাই অশিক্ষিত মানুষ, ক্লাস 5 পাস, আমার মাথায় এইসব নাই, আমি বুঝি না, আর মেহের ভাই কী বলছে তোমারে না বলছে এইসব আমি বুঝি না, আমি কথা বুঝি সোজা, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, এবং এগুলো মেহের ভাই জানছে, জানার পরে কী হয়েছে আমি জানি না। পরে বলে জানার পরে কী হয়েছে জানতে চাও? আমি বললাম কী হয়েছে? বলে আমার তালাক দিয়ে দিছে। আমি বললাম তো তালাক দিয়ে দিলে তো ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, এখন তো তোমার তালাক দিয়ে দিছে, আমি তো আছি, সমস্যা কি, আমি তোমার বিয়ে করব, কবে কবে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো বলো? ওই তখন আমার এমন খারাপ ভাষায় কয়টা গালি দেয়, গালি দেওয়া বলে তুই আমারে কী মনে করছ আমি জানি না, তুই আমার হাজব্যান্ডের দোকানে গিয়া তুই আমার হাজব্যান্ডের ভয়েস রেকর্ড শোনাইছস না? আমি বললাম তোমার হাজব্যান্ডের ভয়েস রেকর্ড শোনাইছি তুমি জানলা কেমনে? ও বলে আমি সবই জানি, আমার হাজব্যান্ড আমার কাছে সব কিছু স্বীকার করছে। তখন মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল, আয় হায় আবার স্বামী স্ত্রী ঠিক হয়ে যায় কিনা, আবার এক হয়ে যায় কিনা। তারপরে দেখলাম যে ও আমারে বলে আমার হাজব্যান্ড আমার সব শোনাইছে, সব বলছে যে তুই ওরে ভয়েস রেকর্ড শোনাইছিস, আমি তোর কয়টা বাচ্চা নষ্ট করছি এগুলো ওরে শোনাইছিস, আমার হাজব্যান্ড আমাকে ভয়েস রেকর্ড শোনাইছে। তাই আমি বললাম তো ভয়েস রেকর্ড শোনায় কি আবার দুজনে এক হয়ে গেলা? ও বলে কেমনে এখন, ও তো আমার তালাকে দিয়ে দিছে। আমি যাই হোক আলহামদুলিল্লাহ। আমি তখন বললাম দেখো উনি আসলে তোমার ভালোই বাসে নাই, যদি ভালোবাসতো তাহলে এই তুচ্ছ বিষয় নিয়ে ওই তোমার তালাক দিতে পারে না। বিয়ের আগে তুমি কি করছো না করছো এটা তো তার দেখার বিষয় না, বিয়ের পরে তো তুমি তার সঙ্গে ভালো আছো, এবং বিয়ের পরে তো তুমি একটা ছেলের দিকে কোনোদিন চোখ তুলেও তাকাও না, তাহলে উনি তোমারে কেন তালাক দিবে? না এটা উনি একেবারেই ভালো কাজ করেন, এটা বেশ খারাপ কাজ করছে, এটা উনি ঠিক করে নাই। পরে আমারে বলতেছে যে তুই আমার জীবনটা এভাবে নষ্ট করলি, আমি তোরে কোনোদিনও ক্ষমা করবো না, তুই আমার বিয়ের আগে 3টা বছর আমার সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলি, এরপরে আমি একটা মানুষকে বিয়ে করলাম, তার সঙ্গে সুখে ছিলাম, তুই সেই সুখের ঘরটাও ভাঙা দিলি। আমি যে ঠিক আছে ভাঙা দিছি, তো তুমি এখন আমার কাছে চলে আসো, আমি তোমার বিয়ে করবো, আমি তো রাজি আছি, এত কিছুর পরেও তো আমি তোমার বিয়ে করতে রাজি আছি। ও আমারে বলে তুই কেমনি চিন্তা করলে যে আমি তোর মতো একটা ছোট লোকের এরপর আবার বিয়ে করব? আমি কখনোই তোর বিয়ে করব না, যদি সারা জীবন বিয়ে না করেও থাকতে হয় আমি বিয়ে না করেও থাকবো, আমি তারপরও তোর মতো একটা অমানুষ আর বেঈমানকে আমি কখনোই বিয়ে করব না। আমি বললাম শোনো পাপড়ি, মাথা গরম করো না, মাথা গরম করে কোনো লাভ নাই, পাগলামি সাগলামি যা করছো সব বাদ দাও, আসো আমরা দুজনে একসাথে সংসার করি, আমরা সংসার জীবনে অনেক সুখে থাকবো, তুমি সব বাদ দাও। আমার বল আমি তোর সঙ্গে আর কোনো কথাই বলতে চাই না, এই বলে ভাই তখন করলো কি আমার নাম্বারটা আবার ব্লক করে দিছে। ব্লক করে দেওয়ার পরে এই ঘটনাগুলো মনে হয় সম্ভবত ওর বাবা জানে না, যে আমি যেই ওর মানে হাজব্যান্ডের মেহেরি রেকর্ড শোনাই সেগুলো মনে হয় জানে না। ওর বাবা একদিন আমার নিজেই বলতেছে যে আমার মেয়েটার এত শখ করে বিয়ে দিলাম, মেয়েটা খাইতে পারলো না তার জামাইয়ের সঙ্গে, আমার দোকানে বলতেছে। আমি বললাম যে শখ করে বিয়ে দিলেন, মেয়ে তার জামাইয়ের সঙ্গে খাইতে পারলো না, আমি তো আগেই বলছিলাম মেয়েটারে নিয়ে এসে আমার কাছে বিয়ে দেন, তাই মেয়ে তো এখন চলে আসছে, তাই একটা কাজ করেন আমার কাছে বিয়ে দিয়ে দেন। উনি আমার দিকে তাকে হাসিয়া বলতেছে আচ্ছা ইকবাল তুমি যে এই কথাগুলো আগেও বলতা এখনও বলো, আমার বেশ হাসি পায়,
তুমি তোমার আব্বারে কতটুকু চিনো? আমি যে আমার আব্বা তো ভালো মানুষ, এ মহল্লার সবাই জানে। উনি বলে হ্যাঁ, তোমার আব্বা ভালো মানুষ, কিন্তু তোমার আব্বা কখনোই তার আত্মসম্মান বিসর্জন দেবে না। আমি বললাম যেমন? বলে তোমার আব্বা কখনোই আমার মেয়েরে তোমার কাছে তুলে দিবে না। আমি বললাম আমার আব্বা না মানুক, আমি আপনার মেয়েরে আমার ইচ্ছে বিয়ে করবো, আমার তো এখন বয়স হয়েছে, তাই না? আমি তো আর ছোটো বাচ্চা না, আমার তো নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি তখন প্রাপ্তবয়স্ক, আমি নিজে আপনার মেয়েরে বিয়ে করব। ওই তখন বলে তুমি সত্যি আমার মেয়েরে বিয়ে করবা, নিজের ইচ্ছায় করবা? আমি বললাম হ্যাঁ, নিজের ইচ্ছায় করব। উনি বলে তাহলে তো তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি বললাম ধুরো কাকা, বাদ দেন তো, আমি আপনার মেয়েরে বিয়ে করব, 2 দিন পর তো আমার বাবা মেনেই নেবে। আমার বাবা না মানার কি আছে? আমার আব্বা এরকম একটা লোক, আব্বা তো মানবেই। আর আমার আব্বা যখন মেনে নেবে তখন আপনি হচ্ছে আমার সঙ্গে, আমার আব্বা আমার ঘরে নিয়ে নেবে, সব ঠিক হয়ে যাবে, এত টেনশন নেওয়ার কি আছে? উনি বলে ইকবাল, আমি তোমার আব্বারে ভালো করেই চিনি, তোমার আব্বা পরে রাজি হইব না। আচ্ছা যাই হোক, তোমার আব্বা পরে রাজি হোক বা না হোক, তুমি যদি আমার মেয়ের সত্যিই নিতে চাও এবং তোমার আব্বার বিপক্ষে গিয়ে যদি তুমি আমার মেয়ের সঙ্গে সংসার করতে চাও, তাহলে আমি বাবা এটাতে রাজি আছি। আমি যে আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই নাই। আপনি আপনার মেয়ের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ ঠিক করেন, কবে কোথায় কিভাবে বিয়ে হবে, আমি যাব। উনি বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি কথাবার্তা বলতেছি। এইটা বলার পরে এর পরের দিনে আমি বললাম কী ব্যাপার কাকা, কথাবার্তা কী হলো? ওই কিন্তু আমার ব্লক দিয়ে রাখছে, পাপড়ি কিন্তু আমার ব্লকে রাখছে। কাকাই তখন আমারে বলতেছে ইকবাল, আমি তো আমার মেয়ের সঙ্গে কথা বলছিলাম, আমার মেয়ে তো তোমার বিয়ে করতে রাজি না, মানে গল্প আগেরটাই। আমি বললাম যে আমারে বিয়ে করতে রাজি না কেন? আমি কোন দিক দিয়ে খারাপ? আমি কি আপনার অযোগ্য? বলে না, অযোগ্য না। আমার মেয়ে বলতেছে যে প্রয়োজনে একটা রিক্সার ড্রাইভার আইনে তার বিয়ে দেওয়ার জন্য, একটা রিক্সার ড্রাইভারের সঙ্গে, একটা মুচির সঙ্গে, প্রয়োজনে তার চেয়েও নিম্ন কাজ করা মানুষের সঙ্গে ওই সংসার করবে, বিয়ে করবে, কিন্তু ওই বাজান তোমারই বিয়ে করবে না। আমি জানি না আমার মেয়ে তোমার উপরে কেন এত ক্ষোভ, কোনো এত রাগ, ওই তোমারই বিয়ে করতে চায় না। আমি বললাম কাকা দেখেন, আপনার মেয়েটা আসলে একটু পাগল, ওর মাথার মধ্যে ব্রেন টেন কিছু নেই। তখন রমজান মাস চলতেছিল। আমি বললাম যে কাকে রোজাটা মুখে রেখে বলতেছি আমি আপনার মেয়েটারে কখনোই কষ্ট দিব না, আপনার মেয়েটার আমি সারা জীবন সুখে রাখবো, আপনি একটু ওরে বুঝান। তা উনি তখন বুঝাইতেছে, বারবার বলতেছে যে আসলেই তোর ইকবাল অনেক ভালোবাসে, ইকবাল তোরা কখনোই কষ্ট দিব না, এই সেই যতই ওরে বুঝায় ভাই ওরা কাজ হয় না। কাজ না হওয়ার পরে তখনই আপনার রমজানে ঈদ চলে আসে। রমজানে ঈদের সময় উনি আমাদের বাড়িতে আসে, বাসায় আসে, খাওয়া দাওয়া করে। এবং রমজান ঈদের পরের দিনে উনি আমার আব্বার সঙ্গে কি বিষয় নিয়ে জানি কথা বলতেছে। কথা বলার সময় আমার আব্বা আমগো ড্রাইভারে বলতেছে যে গাড়িটা একটু পরিষ্কার টরিষ্কার রাখিস, ঈদের 2 দিন পরে গাড়িটা নিয়ে তুই হচ্ছে এই সিরাজ ভাইয়ের সঙ্গে যাবি। এইটা বলার পরে আমি তখন ড্রাইভারে জিজ্ঞেস করলাম কী হয়েছে আব্বা, তোমার এটা কী বললো? বলতেছে আপনার যে আপনাদের এখানে যে ম্যানেজার আছে সিরাজ ভাই নাকি তার ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাইবো, এখন আপনার আব্বা বলতেছে এই গাড়িটা দিবে, এখন আমি যাতে নিয়ে যাই আর কি। আমি বললাম সিরাজ কাকা কক্সবাজার যাবো? আমি তো জানি না। পরে বলেন আমি জানি না, আপনার আব্বা বলছে। পরে শেষে সিরাজ কাকারে ধরলাম, কী ব্যাপার কাকা, আপনারা কি কক্সবাজার যাইবেন আমাদের গাড়ি নিয়ে, এটা কি সত্য? বলে হ্যাঁ, এটা তো সত্য। আমি বললাম তা আপনি কক্সবাজার যাইবেন আমাদের গাড়ি নিয়ে, আমার এই বিষয়টা বলবেন না? উনি বলে বাজান কি আর বলবো, আমার বড় মেয়েটার মন অনেক খারাপ, সারাটাক্ষণ ঘরে বসে কান্নাকাটি করে, ওর দিকে তাকাইলে মনে হয় যেন পৃথিবীটা অন্ধকার হয়ে আছে, ভালো লাগে না, মানে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, খুব কষ্ট হইতেছে, ওর দিকে তাকাইলে মনে হয় যেন গোটা পৃথিবীটাই অন্ধকার। তা মেয়েটারে দেখে আমার আর ভালো লাগতেছে না, এবং যার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিলাম যে মেয়েটার একটু কক্সবাজার ঘুরে আনি। মেয়ের মাও বলে যে একটু সমুদ্রের পাড়ে টানে নিলে মেয়ের মনটা ভালো হবে, আর এখন তো ঈদের ছুটি, সমুদ্রের পাড়ে অনেক মানুষ, এই ছুটিতে মেয়েটার আমি একটু কক্সবাজার ঘুরে এনে আমার মেয়েটার ভালো লাগবে এই জন্য। পরে আমি বললাম কাকা এটা কোনো বিষয়, এটা তো কোনো বিষয় না, আচ্ছা ঠিক আছে আপনারা নিয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে নিয়ে যান। এই কথা বলার পরে রাতের মধ্যে আমার মাথায় হঠাৎ করে একটা প্ল্যানিং আসছে। প্ল্যানিংটা আসলে এইটা যে আমি ওর বাবারে বলবো যে আপনি একটা কাজ করেন, আপনি কক্সবাজার গিয়া ওরে আমার হাতে তুলে দেন। ওর যখন আপনি আমার হাতে তুলে দিবেন, তাই আমি ওরে নিয়ে যাবো, ওরে বিয়ে করবো, ওরে নিয়ে সংসার করবো, এরপরে আপনারা মাইনে নিয়েন, কারণ আমি তো ওর ওভাবে পাই না, আর ঘরের মধ্যে তো আর এভাবে পাওয়া যায় না। ওর মা সবসময় ঘরে থাকে, ওর মা আবার ওর পক্ষে, আর কক্সবাজার যাবে উনি, ওনার বড় মেয়ে আর ছোটো মেয়ে, 3 জন। পরে আমি ওনারা এর পরের দিনে ধরলাম কাকা একটা কথা বলি, খারাপভাবে নিয়ে না, ভালোভাবে চিন্তা করেন। বলো। আমি বললাম এই ঘটনা, আপনি যখন কক্সবাজার যাবেন, কক্সবাজার যাওয়ার পরে আপনার মেয়েটারে আপনি আমার হাতে তুলে দিবেন, আপনার যেই হোটেলে থাকবেন তার পাশাপাশি কোনো হোটেল আমি নিব, সেই হোটেল রুমে আপনি কোনোভাবে তারে দিয়ে চলে আসবেন, এবং তারে দিয়ে আসার পরে আমি ওইখানে তারা নিয়ে সংসার করব, এবং তারা আমি জোর করে হলেও বিয়ে করব। যদি তারা আমি একবার পাই, তারা হাতে পায়ে ধরিয়া যেমনি পারি আমি রাজি টাজি করাইয়া আমি তারে বিয়ে করব। আপনি নিয়ে না কোনো চিন্তা করেন না, আমি যেমনি পারি তার নিয়ে সংসার করব। ওই একবার রুমের মধ্যে ঢুকে গেলে আমি হাতে পায়ে ধরে রাজি করাই ফেলবো।
এবার দিয়ে যে কাকা আমার দিকে একটু অন্যভাবে তাকায় থেকে বলতেছে, বাজান কি বলবো, আসলে বুঝতে পারতেছি না, তোমার কাছে বলতেও খারাপ লাগতেছে, আমি তো আসলে কি বলবো জানি না। আমি বললাম কি বলবেন আবার বলেন। বলে ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। যে কার বিয়ে ঠিক হয়ে গেছে? বলে পাপড়ির বিয়ে। আমি বললাম পাপড়ির বিয়ে কার সাথে ঠিক হয়েছে? বলে ওই যে কসাই মোস্তফা আছে না, কসাই মোস্তফার সাথে। আমি বললাম কসাই মোস্তফার সাথে পাপড়ির বিয়ে ঠিক হইলো, এটা কবে হইলো? বলে কিছুদিন আগে হয়েছে। তাই আমি বললাম কসাই মোস্তফা ভালো না আমি ভালো? আপনার কাছে কারে ভালো মনে হয়, কসাই মোস্তফা ভালো না আমি ভালো, কে ভালো? ওই তখন আমার বলতেছে, বাবারে কসাই মোস্তফার কাছে আমার মেয়েটারে বিয়ে দিব, তার একটা বড় কারণও আছে। যে কারণটা কি? বলে তার বড় কারণ হচ্ছে কসাই মোস্তফা বলছিল যে আসলে আমাদের তো পারিবারিক অবস্থা খুবই খারাপ, আমাদের তো আসলে মাথা গোটার মতো কোনো জায়গা নাই। কসাই মোস্তফা আগে বিয়ে করছে, তার বউ মারা গেছে, আমার মেয়েরে পছন্দ করছে, যদি আমার মেয়েরে কসাই মোস্তফা বিয়ে করতে পারে তাহলে কসাই মোস্তফার সাথেই হচ্ছে আমার একটা মশলার দোকান দিয়ে দিব, মাংসের মশলার দোকান দিয়ে দিব, আমি ওই দোকানটা চালাবো বাবা, আমি আর মাছের আড়তে থাকতে পারি না, আর তোমার আব্বাই আড়ত বিক্রি করে দিবে বলতেছে, আমি এরপরে কই যাব? আমি বললাম তা আব্বা মাছের আড়ত বিক্রি করে দিব, তো এরপরে আপনি অন্য আড়তে যাইবেন, আপনার অন্য আড়তে কাজ দিব, সমস্যাকে? উনি বলে, দেখো ইকবাল, তুমি আসলে অনেক কিছুই জানো না, পারিবারিক অনেক বিষয় তোমার সঙ্গে তোমার আব্বা হয়তো শেয়ার করে না, আমি তোমার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমার শোনো। প্রথম কথা হচ্ছে তোমার আব্বা আমার সাথে সম্পর্কটা আগের মতো ভালো নাই। আমি বললাম আব্বা যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনার গাড়ি দিয়ে দিতেছে? বলে গাড়ি হয়তো উনি দিতেছে, কিন্তু আমার সাথে সম্পর্ক আগের মতো ভালো নাই। আমি বললাম কেন ভালো নাই? তখন তিনি বলতেছে, ভালো নাই এই কারণে, তোমার আব্বা মনে করতেছে আমি আমার মেয়েরে তোমার পিছনে লাগাই দিছি, এবং আমার মেয়েরে তোমার পিছনে লাগাই দিয়া তোমার জীবন নষ্ট করছি, এই যে তুমি নেশা পানি করছি সবই তোমার বাবা জানে, আর তোমার বাবা মনে করতেছি সমস্ত কিছুর জন্য আমি দায়ী, আমি তোমার জীবনের 12টা বাজাইছি। আমি বললাম কাকা, আপনি তো আমার জীবনের 12টা বাজান নাই। উনি তখন বলে, কয়দিন পরে আমার একটা মেয়েরে না হয় তুমি নিয়ে যাবা, আর ছোটো মেয়েটাতে আমার বিয়ে দিতে হবে, আর স্বামী স্ত্রী আমাদের তো সারা জীবন থাকতে হবে। এখন যদি ওই কসাই মোস্তফা আমারে তার দোকানের পাশে মুদি দোকানটা দিয়ে দেয়, তাহলে আমার ব্যবসা বাণিজ্যের অভিজ্ঞতা আছে, আমি দোকানটা চালাই, আমার ছোটো মেয়েটারে বিয়ে দিব, আমার সংসারটা চলবে। আমি বললাম কাকা শোনেন, খারাপ কথা নিয়েন না, বেয়াদবি নিয়েন না, আপনি তো আমার বাবার বয়সে, আমি আপনার এর থেকেও ভালো দোকান লইয়া দিব, ওই দোকানটা লইতে আপনার কয় টাকা লাগবো? উনি বলে লাগবো তো 3-4 লাখ টাকা লাগবে। আমি বলে আমি আপনার 10 লাখ টাকা দিব, 10 লাখ টাকা আমি আপনার দিব, আমি 10 লাখ টাকা দিব, আপনি আমারে পাপড়িড়ে দিয়া দেন। উনি বলে 10 লাখ টাকা তুমি কই পাবে? আমি বলে আগে আপনি টাকা নেবেন, পরে আপনি পাপড়িড়ে দিবেন, রাজি আছেন? উনি বলে যদি 10 লাখ টাকা দাও তাহলে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো, তবে আমি তোমার মেয়েটারে কষ্ট দিবে না তো? আমি বললাম না রে কাকা, কষ্ট দিব কা, ওরে আমি ভালোবাসবো, ওরে আমি কখনোই এক বিন্দু পরিমাণের কষ্ট দিব না, ওরে আমি সারা জীবন আমার মনের মণিকোটায় লুকিয়ে রাখবো কাকা, কখনোই কষ্ট দিব না। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি তুমি এরকম করে বলো তাইলে আমি দেখি কি করা যায়। যেমন কথা তেমন কাজ, এমনি উনি পাপড়ি নিয়ে কক্সবাজার রওনা দিছে ওর ছোটো বোনের নিয়ে। আর আমার কাছে তো ভাই টাকা নাই, আমি ওনারা 10 লাখ টাকা দিব কোত্থেকে? তখন পাগল হয়ে গেছিলাম। তো আমি জানা মতো আমাদের বাসায় কিছু টাকা আছে, আমার মায়ের কিছু টাকা আছে বাসার মধ্যে, এমনি থাকে সবসময় ডয়ের, তো কত 4-5 লাখের মতো হবে। ডয়ের থেকে আমি যেমনি কাহিনী মাহিনী করে 4-5 লাখ টাকা লইছি, আর ঘরের মধ্যে কিছু গয়নাগাটি ছিল, প্রচুর গয়নাগাটি ছিল, গয়নাগাটি আমার আম্মারই গয়না, আমার বোনদের গয়না, এই গয়নাগাটিগুলো পর্যন্ত নিলাম, মোটামুটি যা পাইছি ঘরের মধ্যে সব লয়ে লইছি, সব কিছু লইয়া কক্সবাজার রওনা দিছি। এবং ওনার সঙ্গে আমার ফোনে কথা কইতে আছে সিরাজ কাকার সাথে, যে হোটেল উনি নিছে পাশের হোটেলেই আমার পরিচিত একজন ছিল, লোক ছিল, ওই ওনার সঙ্গে কথাবার্তা বলে ওনার সব কিছু বলছে যে এই ঘটনা। উনি বলে সমস্যা না, যদি মেয়ে রুমে ঢুকে যায়, রুমের ভিতরে কী হবে তা তো আর বাইরের লোক জানবে না, তবে মেয়ে যাতে রুম থেকে বেরোতে না পারে। আমি বললাম ভাই রুম থেকে বেরোতে পারবে না। যাই সিরাজ কাকারে ফোন দিলাম, ফোন দিয়ে উনি বলতেছে আমি তো আসছি, আমরা রুমে আসছি, আমরা আজকে রাতে নিয়ে আসবেন সন্ধ্যার পরে। বলা আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে নিয়ে আসবো। এরপর ওনার সঙ্গে কথাবার্তা বলে আসরের নামাজ পড়া ওনার সঙ্গে আমার মসজিদের সামনে দেখা। আমি বললাম কাকা এগুলো নেন, স্বর্ণগণা টাকাগুলো দিছি। দেওয়ার পরে বলতেছে তুমি এগুলো কই পাইছো? আমি বললাম কাকা কই পাইছি, কোত্থেকে আসছে এসব আপনার জানার দরকার নাই, আমি দিছি, আপনি নিয়ে যান, আর আপনি রাতের 8টা-9টার মধ্যে আপনি ওরে আমার কাছে আইনা দিবেন। উনি তখনও কান্না করতে করতে বলতেছে যে ইকবাল আমার মেয়েটারে কষ্ট দিবে না তো? আমি বললাম না, আমি আপনার মেয়েটারে কষ্ট দিব না, আমি আপনার মেয়েটারে ভালোবাসি, আর ভালোবাসি বইলে আমি এত কিছু করতেছি। উনি বলে আচ্ছা ঠিক আছে। রাত্র তখন আনুমানিক 9টা কি 9:30 হবে, উনি আমার দরজা নক করছে, আমি দরজা খুলছি। খোলার পরেই উনি পিছন থেকে ধাক্কা দিছে, আমি ওর হাত ধরে টান দিছে, টান দিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজাটা লাগাই দিছে। ওই তখন বলে এটা কী হইলো? আমি বলে কী হইলো পরে? এই কথা বলিয়ে ধরেন ওরে আমি হোটেলে ওর সঙ্গে আমি খারাপ কাজ করে ফেলার পরেও তখন আমার বলতেছে তুমি এগুলো কী করলা, আমার আব্বা তোমার কাছে কেন আসছে? আমি বললাম তোমার কাছে নাই,
তোমার আব্বা তোমারে আমার কাছে আনবে। ওই তখন বলতেছে কেন আনবে? আমি বললাম কেন আনবে জানো না? কারণ তোমার আব্বা আমার কাছ থেকে প্রায় 15 লাখ টাকা নিয়ে গেছে। ওই তখন বলে কি বলো, আমার আব্বা তোমার কাছ থেকে 15 লাখ টাকা নিয়ে গেছে? আমি বললাম 15 লাখ টাকা নিয়ে তোমার এইখানে দিয়ে গেছে। ওই তখন বলে তার মানে কি আমার আব্বা আমারই বিক্রি করে দিছে? ইকবাল, আমার আব্বা আমাকে বিক্রি করছে? আমি বললাম বিক্রি করছে কিনা জানি না, আমার কাছ থেকে 10-15 লাখ টাকা নিয়ে গেছে এবং 10-15 লাখ টাকা নিয়ে তোমারে আমার কাছে দিয়ে গেছে। ওই তখন কান্না করতে করতে বলতেছে তুমি এটা কিভাবে বলতে পারলা? আমার আব্বা আমারে এত আদর করতে, এত ভালোবাসতো, সেই বাবা আমারে 15 লাখ টাকার বিনিময়ে তোমার হোটেল রুমে আমারে দিয়ে চলে গেছে? আমারে হোটেল রুমে আমার আব্বা দিয়ে চলে গেছে? আমি বললাম তোমার আব্বা হোটেল রুমে দিয়ে আমার কাছে চলে গেছে। এরপরও আর কোনো শব্দ করে না, মানে কথা বলে না, জাস্ট আমার দিকে তাকায় আছে। মানে ওর চোখ থেকে তখন মানে প্রচুর পরিমাণে চোখের পানি পড়তেছে, মানে কেমন জানি হয়ে গেছে। আমি বললাম পাপড়ি তুমি কান্না করো না, তুমি কান্না করো না। ও বলে তুমি আমার আব্বারে টাকা দিয়ে আমার কিনে নিছো, আমার সংসারটা ভেঙে দিছো। তার আমি হোটেল রুমের মধ্যে বুঝাইলাম দেখো আমি তোমারে ভালোবাসি, যা করছি ভালোবাসা করছি। ও বলে ভালোবাসি যদি করবা তাহলে আগে কেন করো নাই? আমি বললাম দেখো আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়েছে পাপড়ি, আমি তোমার কাছে ক্ষমা চাই। ওই তখন আমারে বলতেছে যে ঠিক আছে, যদি তুমি সত্যি ভালো হয়ে যাও তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই। যদি তুমি সত্যি আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমি তোমার সঙ্গে থাকতে চাই। সারাটা রাত আমি ঘুমাই না, ওরে প্রচুর আদর করছি, ওই আমার অনেক আদর করছে, মানে আমাদের মাঝে বিন্দু পরিমাণেরও কোনো ঝামেলা ছিল না। সারাটা রাত দেখে মনে হলো কি ওর অতীতের সব ভুলে গেছে, ওর অতীতের হয়তো কিছুই মনে নাই, অনেক ভালো হয়ে গেছে। আমার বুকে মাথা রেখে ও নীরবে কাইদা আমারে বলে আমি তো এই ভালোবাসার মানুষটারে চাইছিলাম, আমি তো এড়িয়ে চাইছিলাম সারা জীবন, আল্লাহ ওরে আমারে দিছে, আমার আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই। এবং এরকম করে ফজর আজানের পরে আমরা ওরে জড়ায় ধরে, আমি তখন ঘুমায় গেছি, কক্সবাজার হোটেল রুমের সাদা চাদরটারে মুড়ি দিয়া ওরে বুকে লয়া একটা ঘুম দিলাম। ঘুম থেকে ওইটা দেখি কি ও নাই। যখন দেখলাম ও নাই, চোখটা মেলেই দেখতেছি কি টেবিলের উপরে একটা সাদা কাগজটা টান দিয়ে নিলাম। এখানে লেখা আছে যে পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর, এই দুনিয়াতে সৎভাবে বেঁচে থাকা বড় কঠিন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই কথাটা সবাই বিশ্বাস করলো আর আমি বিশ্বাস করলাম না। তুমি ভালো থেকো ইকবাল, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, তবে তুমি বড় লোক, এটাই হয়তো আল্লাহর দরবারে তোমার দোষ এবং সেটার জন্য তোমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমি আমার নিজের কপাল নিয়ে চলে গেলাম, তুমি ভালো থেকো। আর আমার স্বার্থপর আর বেঈমান বাবাকে বলে দিও যাতে আমার সঙ্গে যা করেছে আমার ছোটো বোনটার সঙ্গে তা না করে। আমি তো এটা পায়া দিলাম, দৌড় দিয়ে নিচে গেলাম, যে দারোয়ানরে বললাম যে ভাই এমন করে। দারোয়ান বললেন হ্যাঁ এরকম একটা মহিলা বেরিয়ে গেছে ব্যাগ নিয়ে। তো ব্যাগ নিয়ে বেরিয়েছে, ও তো কোনো ব্যাগ আনে নেই। তাই বললাম ব্যাগ নিয়ে বেরিয়েছে? বলে হ্যাঁ ব্যাগ নিয়ে বেরিয়েছে। তখন আমি মনে করলাম যে মনে হয় ওর আনন্দ, কারণ ওর তো কোনো ব্যাগ নেই। হোটেল রুমের মধ্যে খোঁজা শুরু করছি, পাগলা কুত্তার মতো খুঁজতেছে, তারা পাই নাই। ওর বাপের তখন ফোন দিয়েছি, ফোন দিয়া বললাম যে কাকা এমন ঘটনা, আপনি মেয়েরা তো পাওয়া যাইতেছে না। উনি বলতেছে ও কই গেছে? আমি বললাম জানি না। তো ওনারা তখন অলরেডি কক্সবাজার থেকে চলে গেছে, মানে আমার দিয়া ওই রাতে তারা বাসে উঠে চলে গেছে, চিটংয়ে চলে গেছে। উনি চিটং থেকে আবারও আসছে, আইসা তখন এই পাপড়িরে খুঁজতেছে, আমিও খুঁজি, উনিও খুঁজে, এবং আমরা থানাতে ইনফর্ম করি, বিভিন্ন জায়গায় ইনফর্ম করি। আজকে প্রায় আপনার 8 বছর হয়ে গেছে, পাপড়ির কোনো সন্ধান পাই নাই। এমন কোনো জায়গা নাই যেখানে পাপড়িকে খুঁজি নাই, কিন্তু 8 বছরে পাপড়ির কোনো ঠিকানা খুঁজে পাই নাই। এ 8 বছর আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে যাচ্ছি, একটা রাত্রি ঘুমোতে পারি না, প্রতিটা রাত্রি মনে হয় যেন কিয়ামত হয়। আমার এত কষ্ট হয় বুকের ভিতরে আপন ভাই, কাউকে বুঝাইতে পারি না। আমার মনে হয় আমার জন্য পাপড়ির জীবনটা নষ্ট হয়ে গেল। আমি যদি আরেকবার পাপড়িরে পাইতাম তবে হয়তো সব কিছু থেকে ক্ষমা চেয়ে নিতাম। ভাই কেন আমার সঙ্গে এটা হলো আমি জানি না। হঠাৎ করে আপনার এই গল্পগুলো আমার মনে হয় যেন বেঁচে থাকার এক আশা দিয়েছে। আপনি হয়তো বিশ্বাস করেন না, আমি বলি আমি প্রতিটা রাত নেশা করে ঘুমাইতাম, কিন্তু আপনার গল্পগুলো যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে নেশা করি না, আপনার গল্পগুলো শুনতে শুনতে ঘুমায়া যায়। আপনি গল্প বলা বন্ধ করবেন না, আর যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো কিংবা খারাপ, আপনি যেমনই হন, আপনার ভিতরে একটা বিবেক আছে, আর এই বিবেক যেদিন জেগে উঠবে সেদিন আপনি নিস্তেজ হয়ে যাবেন। আপনি পৃথিবীর সব আদালত থেকে মুক্তি পেলেও বিবেকের আদালত থেকে সহজে মুক্তি পাবেন না। আপনার বিবেক আপনাকে বারবার তাড়া করে বেড়াবে, এটা কেন করলি, কী কারণে করলি,
কি দোষে করলে বিবেক আপনাকে প্রতিটা মুহূর্ত তাড়া করে বেড়াবে। তো এই যে বিবেক, ইকবালের বিবেক হয়তো নাড়া দিয়েছে, বাট এমন একটা সময় ইকবালের বিবেক জেগে উঠেছে যে সময় পাপড়ি তার হাতের বাইরে। আসলে 8 বছরে যেহেতু এই মেয়েটা পরিবারের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেনি বা কারো কাছে ফিরেও আসেনি, 8 বছর পরে সে বেঁচে আছে কিনা তা নিশ্চিত করে বলা বড় কঠিন। হয়তো মারাও যেতে পারে, কারণ বেঁচে থাকলে 8 বছর হয়তো পরিবারের কাছে একটুর জন্য হলেও সে যোগাযোগ করতে। ইকবাল যেটা বলল, সে তার বাবা মা পরিবার পরিজন কারোর সঙ্গে এই পর্যন্ত কোনো যোগাযোগ রাখেনি। তবে মেয়েটার মনে বিশাল কষ্ট দিয়েছে এবং এক বুক কষ্ট নিয়ে মানব জাতিকে ঘৃণা করে সে চলে গেছে। জানি না সে বেঁচে আছে কিনা। এই ধরনের গল্পগুলো পেলে না হৃদয়টা ফেটে যায় এই মানুষগুলোর জন্য। আমরা দাঁত থাকতে তাদের মূল্যায়ন করতে পারি না। আমরা যেটা সস্তাতে পেয়ে যাই এটার আমরা কোনোভাবেই আমরা মানুষ জাতি এত খারাপ জাতি ভাই, বিশ্বাস করেন, যেটা পাই এটার মূল্যায়নই করি না। এটা সহজে পেয়ে গেছি, এটার আর দরকারই নেই। মানে একটা জিনিস যখন আমার হাতের কাছে থাকে, আপনি খুব খেয়াল করে দেখবেন, যখন বাজারে টমেটোর কেজি থাকে 120 টাকা, তখন দেখবেন বাজারে টমেটোর অনেক চাহিদা থাকে। 120 টাকা হলেও অনেকেই কিনে, আমি দেখেছি অনেকেই কিনে, কিন্তু এই টমেটো যখন 20 টাকা বা 15 টাকা হয়ে যায় কেউ কিনতে চায় না। এবং আপনি যদি এটা বাজার থেকে নিয়েও আসেন ঘরে, আপনার ওয়াইফ আপনার মা বলবে এই দাম কম, এটা আনলে কেন, এটা এখন আর ভালো লাগে না। ঠিক তেমনি আমরা কেন জানি এক্সপেন্সিভ জিনিসগুলোর প্রতি আকর্ষণটা বেশি থাকে। আমরা যাকে পাই, ঘরের বউরে আমাদের কখনোই ভালো লাগে না, কিন্তু পাড়ার ভাবিদেরকে অনেক সুন্দর লাগে। আমরা পাওয়া জিনিসটাকে মূল্যায়ন করতে পারি না, আর যেটা পাই না সেটার পিছনেই ছুটে বেড়াই। আজ আমার গৌতম বুদ্ধের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছিল, আকাঙ্ক্ষা এই কষ্টের মূল কারণ। আর আপনার জীবনে যদি আকাঙ্ক্ষা না থাকে, কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। আশা করি ইকবালের গল্প থেকে আপনি কিছু শিখেছেন। যদি শিখতে পারেন, আপনার জীবন ধন্য আর আমার গল্প বলাও ধন্য। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।